নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমরা SED 24-1 অর্থাৎ ডিসেম্বর 2024 যে সিটেট পরীক্ষাটা হয়েছিল তার পেপার 1 এর সেট আই প্রশ্নপত্র নিয়ে আজ আমরা আলোচনায় আসছি। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে CDP বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা শিশু মনস্তত্ত্ব ও শিক্ষাবিজ্ঞান, যেটা পার্ট 1 এ থাকে তার 30টা প্রশ্ন। আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। তোমাদের সকলকে এই প্ল্যাটফর্মে স্বাগত। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, কাইনেস্থেটিক লার্নার্স প্রেফার টু লার্ন থ্রু। দেখো, এই যে কাইনেস্থেটিক, বডিলি কাইনেস্থেটিক কথাটা আমরা কোথায় পেয়েছিলাম? সেই যে হাওয়ার্ড গার্ডনারের যে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি মনে পড়ছে? সেখানে 8 ধরনের ইন্টেলিজেন্সের কথা বলেছিলেন গার্ডনার। কি কি? লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, লজিক্যাল ইন্টেলিজেন্স, স্প্যাশিয়াল, মিউজিক্যাল, বডিলি কাইনেস্থেটিক, এটা আমরা পেয়েছিলাম সেখানে, ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল এবং ন্যাচারালিস্টিক। তাহলে এই যে বডিলি কাইনেস্থেটিক যে ইন্টেলিজেন্সের কথা হাওয়ার্ড গার্ডনার বলেছিলেন, সেখানে বডিলি কাইনেস্থেটিক বলতে কি বোঝানো হয়েছিল? যে শারীরিক বা দেহ সঞ্চালনগত বুদ্ধি, যারা বডিকে ক্রিয়েটিভলি এবং ফ্লেক্সিবলি ব্যবহার করতে পারে, যেমন জিমন্যাস্ট, ড্যান্সার, পাইলট ইত্যাদি। তাহলে এই যে কাইনেস্থেটিক লার্নার্স, কাইনেস্থেটিক কথাটার মানে কি? যারা দেহ সঞ্চালনের মাধ্যমে শেখে, তারা প্রেফার টু লার্ন থ্রু। তারা কিভাবে শিখতে পছন্দ করবে? বোঝাই যাচ্ছে। এক হচ্ছে লিসনিং, শোনার মাধ্যমে। 2 হলো সিইং, দেখার মাধ্যমে। 3 হলো টাচিং, স্পর্শের মাধ্যমে। এবং 4 হচ্ছে ডুইং অ্যান্ড মুভিং। তাহলে কাইনেস্থেটিক্স মানেই হচ্ছে তারা কিসের মাধ্যমে শিখতে পছন্দ করবে? ডুইং অ্যান্ড মুভিং। অর্থাৎ তারা করবে এবং তারা নড়াচড়া করবে, মানে তারা মুভমেন্ট এবং করা এর মাধ্যমেই কিন্তু কাইনেস্থেটিক লার্নার্সরা শিখতে পছন্দ করে। ঠিক আছে? তাহলে ১ এর ৪ নম্বর আনসার হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 2 তে চলে আসি। অ্যাকর্ডিং টু ভাইগটস্কিস থিওরি অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এখানে আমরা বারবার প্রশ্নে কিন্তু ভাইগটস্কি, পিয়াজে, কোহেলবার্গ এগুলো পাচ্ছি। তাহলে এগুলো ভীষণ ইম্পোর্টেন্ট এই থিওরি গুলো। তাহলে ভাইগটস্কির যে থিওরি অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ স্ক্যাফোল্ডিং। তাহলে আমরা অনেকবার আলোচনা করলাম ভাইগটস্কিস থিওরি। তাই সেখানে মূল নীতিগুলো কি কি বলা ছিল? প্রথমেই বলা যায় সোশ্যাল ইন্টারেকশন, মানে সামাজিক মিথস্ক্রিয়া। ২ হচ্ছে ZPD বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মানে বিকাশের নৈকট্য সীমা। ৩ হচ্ছে অ্যাসিস্টেড লার্নিং অ্যান্ড স্ক্যাফোল্ডিং, অর্থাৎ শিখন সহায়তা এবং ভারাবন্ধন। এবং ৪ হচ্ছে কি যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষার বিকাশ। তাহলে এখানে বলা হচ্ছে যে কোনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ স্ক্যাফোল্ডিং। তাহলে স্ক্যাফোল্ডিং কাকে বলে ব্যাপারটা সম্পর্কে আমরা অনেকবারই আলোচনা করেছি। তাহলে স্ক্যাফোল্ডিং জানতে গেলে আগে ZPD জানতে হবে। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কি? এটা এমন একটা সীমা বা লিমিট যেটা শিক্ষার্থীর সেই মুহূর্তের পারদর্শিতা, মানে কারেন্ট লেভেল অফ লার্নিং যেটা শিক্ষার্থীর রয়েছে, কারেন্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এবং তার যে সম্ভাব্য পারদর্শিতা, মানে হচ্ছে যে পসিবল লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, এটাতে কিভাবে যাওয়া যেতে পারে? যে তাকে যদি দেখা যায় যে কারেন্ট লেভেল অফ লার্নিং এ যেটা সে রয়েছে তার থেকে একটু কঠিন প্রশ্ন দেওয়া হলো। তাহলে কি হবে? তার সমস্যা সমাধান করতে একটু সমস্যা হবে। তখন তাকে কি করতে হবে? এই যে স্ক্যাফোল্ডিং দিতে হবে। স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে তাকে সহায়তা করতে হবে। কিভাবে? যে প্রশ্নের আনসারটা সলভ করে তা কিন্তু নয়। তাকে কি করতে হবে? কিছু হিন্ট দিতে হবে বা তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে হবে সেই সম্পর্কিত, বা যে আমাদের প্রবলেমটা রয়েছে তাকে টুকরো অংশে ভাগ করে দিতে হবে, যাতে সেটাকে এনালিসিস করতে তার সুবিধা হয়। এইভাবে তাকে সাহায্য করতে হবে, যাতে শিক্ষার্থী নিজেই কিন্তু সেই তার কারেন্ট লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এর থেকে একটু বেশি কঠিন সমস্যাটাকে নিজেই সমাধান করতে পারে। এটাকেই বলা হয় স্ক্যাফোল্ডিং, তাই তো? ভারাবন্ধন বা সহায়তা দান। তাহলে এবার আমরা অপশন দেখি। ১ নম্বরে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিং আ স্কিল টু আ স্টুডেন্ট অ্যান্ড দেন হ্যাভিং দেম মাস্টার ইট অন দেয়ার ওন। তাহলে একটা স্কিল বা একটা দক্ষতাকে ডেমনস্ট্রেট করে দেওয়া হলো, বলে দেওয়া হলো এবং মানে প্রদর্শন করা হলো, যে দেখিয়ে দেওয়া হলো একটা স্কিল সম্পর্কে একটা স্টুডেন্টকে, এবং তারপরে তাদের নিজেই বলা হলো যে তারা সেটাতে মাস্টার হওয়ার জন্য চেষ্টা করুক। তা কিন্তু নয়। ২ হচ্ছে ব্রেকিং আ টাস্ক ডাউন ইন্টু স্মলার স্টেপস অ্যান্ড প্রোভাইডিং সাপোর্ট অ্যাজ নিডেড। এটা ভীষণ ইম্পোর্টেন্ট একটা কথা, যে একটা টাস্কে কি করা হচ্ছে? যে স্মলার স্টেপস এ ভেঙে দেওয়া হচ্ছে এবং তাদেরকে যে সাপোর্ট তাদের দরকার সেটা কিন্তু দেওয়া হচ্ছে।
আচ্ছা, ৩ নম্বরে বলা হচ্ছে প্রোভাইডিং আ স্টুডেন্ট উইথ আ গ্রেড ফর দেয়ার ওয়ার্ক অ্যাজ মোটিভেশন। তারা যে কাজটা করছে তার উপর একটা গ্রেড দিয়ে দেওয়া হচ্ছে কেন? তাদের মোটিভেশন এর জন্য। মানে তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। তা নয়। ৪ হচ্ছে প্রোভাইডিং আ স্টুডেন্ট উইথ আ রিডিং অ্যাসাইনমেন্ট। তাকে একটা রিডিং অ্যাসাইনমেন্ট বা পড়ার জন্য একটা প্যাসেজ দিয়ে দেওয়া হচ্ছে অ্যান্ড আস্কিং দেম টু আনসার কোয়েশ্চেনস ইন্ডিপেন্ডেন্টলি। এবং তাদের বলা হচ্ছে যে এই প্যাসেজ থেকে যে কোয়েশ্চেন গুলো করা হচ্ছে সেগুলোকে তাদের নিজেই বা ইন্ডিপেন্ডেন্টলি বা স্বাধীনভাবে যেন তারা সেই আনসার গুলো দেয়। তাহলে স্ক্যাফোল্ডিং বলতে কি বোঝানো হচ্ছে? যে ব্রেকিং আ টাস্ক ডাউন ইনটু স্মলার breaking a task down into smaller steps and providing support as needed এই ব্যাপারটাকেই বলা হচ্ছে কি যে ভাইগটসকে থিওরি অনুসারে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের ভাইগটসকি যে থিওরি দিয়েছিলেন সেখানে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ স্ক্যাফোল্ডিং স্ক্যাফোল্ডিং এর যে এক্সাম্পল হচ্ছে যে একটা টাস্ককে কি করতে হবে ব্রেকডাউন করে দিতে হবে ছোট ছোট অংশে ইনটু স্মলার স্টেপস ছোট্ট ছোট্ট অংশে ধাপে ধাপে ভাগ করে দিতে হবে এবং তাদেরকে সাপোর্ট দিতে হবে স্টুডেন্টদেরকে তাদের প্রয়োজন অনুসারে তাহলে ২ এর ২ নম্বর আনসার হচ্ছে কারেক্ট কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে আসছি। ইন দ্য কনস্ট্রাকটিভিস্ট ভিউ। কনস্ট্রাকটিভিস্ট ভিউ মানে কি? নির্মিতিবাদ সম্পর্কিত যে দৃষ্টিভঙ্গি, সেখানে কি বলা হয়েছে? আমরা অনেকবার আলোচনা করলাম এই বিষয়টা সম্পর্কে। নির্মিতিবাদ মানে এখানে ছাত্ররা বা শিক্ষার্থীরা নিজেরাই জ্ঞানের নির্মাণ ঘটাবে। নলেজ ইজ কনস্ট্রাক্টেড বাই দ্য লার্নার। এখানে ছাত্ররা নিজেরাই নিজের জ্ঞানের সংগঠক এবং তারা কিন্তু অ্যাক্টিভ অ্যাজ এক্সপ্লোরার অর্থাৎ চাইল্ড নিজে হচ্ছে সক্রিয় উদ্ভাবক। তারা কিভাবে এই উদ্ভাবনার কাজ করবে? কিভাবে নিজের জ্ঞানের সংগঠন নিজেই ঘটাবে? না লার্নিং বাই ডুইং মেথড এ। অর্থাৎ তারা কিন্তু নিজেরাই করবে, দেখবে, তাকে ব্যাখ্যা করবে। সেখান থেকে তারা এক্সপেরিয়েন্স গেইন করবে এবং শিখবে। তাহলে এখানে ১ নম্বর অপশনে বলছে লার্নিং ইজ সিম্পলি রাইটিং অ্যাসোসিয়েশনস অন দ্য ব্ল্যাংক স্লেটস অফ আওয়ার ব্রেইন। তাহলে শিখন শুধুমাত্র এখানে হচ্ছে ব্ল্যাংক স্লেট আমাদের যখন একটা শিশু জন্ম নেয় তখন কিন্তু তার ব্রেইন অ্যাজ ব্ল্যাংক স্লেট বা ট্যাবুলা রাসা হিসেবে দেখা হয়। যেটা বলেছিলেন বিখ্যাত ফিলোজোফার জন লক এবং বলেছিলেন পরবর্তীকালে সোসাইটির সংস্পর্শে এসে তারা কিন্তু সেই স্লেটে ধীরে ধীরে এক্সপেরিয়েন্স গেইন করে এবং সেটা শিখন হিসেবে মানে সংরক্ষিত হয়। তাহলে এই সেটাই বলেছে লার্নিং ইজ সিম্পলি রাইটিং অ্যাসোসিয়েশনস অন দ্য ব্ল্যাংক স্লেট। ব্ল্যাংক স্লেটে লেখার পদ্ধতি হচ্ছে শিখন অফ আওয়ার ব্রেইন। তাহলে এটা পরবর্তীকালে দেখা গেছে যে নোম চমস্কি বলেছেন না ল্যাড নিয়েই কিন্তু বাচ্চারা আসে। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস যার ফলে কিন্তু কোনো একটা বাচ্চা জন্মের পর মাত্র ৩ বছর বয়সের মধ্যে কিন্তু এত শব্দ শিখে ফেলতে পারে। ২ নম্বর বলছে individuals are passively influenced by environmental events। তাহলে কোন একজন শিক্ষার্থী প্যাসিভলি মানে পরোক্ষভাবে প্রভাবিত হয় বিভিন্ন তার চারপাশের পরিবেশের বিভিন্ন ইভেন্ট দ্বারা, পরিবেশের ঘটনাসমূহ দ্বারা। ৩ হচ্ছে individuals are conditioned to learn new behaviors। কন্ডিশনড ব্যাপারটা আমরা কোথায় পেয়েছিলাম? প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং স্কিনারের যেটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। কন্ডিশনিং ব্যাপারটার মানেটা কি? যে একটা ঘটলে আরেকটা ঘটবে। এভাবে অভ্যস্ত করিয়ে দেওয়া। ঘন্টা বাজছে, খাবার আসছে, কুকুরের জিভ থেকে লালা ঝরছে, কুকুর খাবার খাচ্ছে। তাহলে ঘন্টা বাজা এবং খাবার দেওয়ার মধ্যে সম্পর্কের ব্যবধান সময়ের ব্যবধান অত্যন্ত কম। এবং এর ফলে যখনই ঘন্টা বাজছে, কুকুরের লালা ঝরা স্টার্ট হচ্ছে, খাবার আসছে, কুকুর খাবার খাচ্ছে। এবার যখন দেখা গেল যে শুধু ঘন্টা বাজলো, খাবার এলো না, তখনও কিন্তু কুকুরের আম যে জিভ থেকে লালা পড়ছে। কারণ সে ভাবছে খাবারটা এক্ষুনি আসবে। তাহলে এই যে ঘন্টার ধ্বনির সঙ্গে এটা হচ্ছে কন্ডিশনড হয়ে যাওয়া যে খাবারের যে একটা প্রক্রিয়া। তাহলে একটা হলে আরেকটা হবে। এই কন্ডিশনড individuals are conditioned কোন একজন শিক্ষার্থীকে কন্ডিশনড করে দেওয়া হচ্ছে টু লার্ন নিউ বিহেভিয়ার্স নতুন ব্যবহার শেখার ক্ষেত্রে। এটাও কিন্তু কনস্ট্রাকটিভিস্ট ভিউ তে বলা হচ্ছে না। কন্ডিশনিং এর কথা বলা হচ্ছে না। প্যাসিভলি ইনফ্লুয়েন্সড এর কথা বলা হচ্ছে না। বা শুধুমাত্র ব্ল্যাংক স্লেটে রাইটিং অ্যাসোসিয়েশনস মানেই লার্নিং এটাও বলা হচ্ছে না। ৪ নম্বর অপশন দেখি। লার্নিং ইজ এক্সটেন্ডিং অ্যান্ড ট্রান্সফর্মিং দ্য কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং। তাহলে
কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং মানে এখন যেটা যে লেভেলে এসে রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং এর যে লেভেলে শিক্ষার্থী রয়েছে, তাকে এক্সটেন্ড করা মানে বিস্তৃত করা এবং ট্রান্সফর্ম করা মানে পরিবর্তিত বা রূপান্তরিত করা। এটাকেই বলা হচ্ছে লার্নিং। এটা কিন্তু কনস্ট্রাকটিভিস্ট ভিউতে বলা হচ্ছে। কারণ পিয়াজেকে বলা হচ্ছিল র‍্যাডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট। তিনি তার যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি দিয়েছেন, তার সেটা যার উপর বেস করে করা হয়েছে সেটা হচ্ছে স্কিমা। স্কিমা হচ্ছে এর ধারণা দিয়েছিলেন আর্ট বার্টলেট। এই যে স্কিমা হচ্ছে কি কোন একটা মুহূর্তে কোন একজন শিক্ষার্থীর কাছে কোন একটা বস্তু সম্পর্কে যে ধারণাগুলো রয়েছে সেই অর্জিত ধারণাগুলোর একক সংগঠনকেই বলা হয় স্কিমা। স্কিমা আ এটাকে কিন্তু কি করা যেতে পারে না এক্সটেন্ড করা যেতে পারে। কিভাবে? দুটো প্রক্রিয়ার মাধ্যমে। একটা অ্যাডাপ্টেশন বা অভিযোজন আর ২ হচ্ছে অর্গানাইজেশন বা সাংগঠনিকরণ। এই যে অ্যাডাপ্টেশন বা অভিযোজন এটা আবার দুটো পদ্ধতিতে ঘটে। অ্যাসিমিলেশন বা আত্তীকরণ এবং সহযোজন বা অ্যাকোমোডেশন। এই দুটো ব্যাপারই কিন্তু এখানে বলা হচ্ছে। এই যে বলা হচ্ছে না যে কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং কে এক্সটেন্ড করা। তাহলে নতুন তথ্য, চিন্তা, ধারণা বা ভাবের সংযোজনটাকেই বলা হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। তার মানে কি হচ্ছে? নতুন তথ্য যখনই যুক্ত হচ্ছে, তখনই স্কিমা এক্সটেন্ড করছে এবং ট্রান্সফর্মিং যদি দেখা যাচ্ছে নতুন চিন্তা, ভাব এগুলোকে সরাসরি যুক্ত করতে পারা যাচ্ছে না কোনো কারণে, তখন প্রয়োজন মতো তাকে পরিবর্তন করা হচ্ছে, পরিবর্ধন করা হচ্ছে এবং স্কিমার সঙ্গে যুক্ত করা হচ্ছে। অর্থাৎ ট্রান্সফর্মিং করে কিন্তু তাকে কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে এক্সটেন্ড এবং ট্রান্সফর্মিং হচ্ছে এটাকেই বলা হচ্ছে লার্নিং। তাহলে এটাই কিন্তু কনস্ট্রাকটিভিস্ট ভিউতে বলা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কোন অপশনটা কারেক্ট? না এখানে ৪ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। ঠিক আছে? ৩ নম্বর কোয়েশ্চেনের ৪ অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে আসি। ডিসগ্রাফিয়া ইজ ক্যারেক্টারাইজড বাই তাহলে এই যে ডিসগ্রাফিয়া এটা হচ্ছে এক ধরনের লার্নিং ডিসএবিলিটি। কেন? না বিকাশগত ত্রুটির জন্য। ডেভেলপমেন্টাল ডেফিসিট এর জন্যই কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে অনেকগুলো টার্ম পেয়েছিলাম। ডিসলেক্সিয়া মানে হচ্ছে পঠন সংক্রান্ত সমস্যা বা পড়ার সমস্যা। ডিসগ্রাফিয়া মানে লেখার ক্ষেত্রে সমস্যা। ডিসক্যালকুলিয়া মানে হচ্ছে অঙ্কের যে ক্যালকুলেশন সংক্রান্ত সমস্যা। ডিসফেজিয়া মানে হচ্ছে ভাষার যে অনুধাবন করা এবং ব্যক্ত বা প্রকাশ করার ক্ষেত্রে সমস্যা। ডিসথেমিয়া ব্যাপারটা কি? যে মাথায় যদি কোনো কেমিক্যাল ইমব্যালেন্স হয় তার জন্য যে সবসময় একটা টেনশনের অবস্থা কাজ করে তাকে বলা হচ্ছে ডিসথেমিয়া। ডিসমরফিয়া মানে সবসময় একটা ভ্রমের অবস্থা বা কনফিউজিং স্টেটে থাকা। এবং ডিসপ্র্যাক্সিয়া হচ্ছে যে এই যে অনেক বাচ্চারা বোতাম লাগাতে পারে না, জুতোর ফিতে বাঁধতে পারে না। মানে কি যে ডেভেলপমেন্টাল কোঅর্ডিনেশন ডিসঅর্ডার মানে বিকাশগত ত্রুটির জন্য কি হয় মাথার সঙ্গে যে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ তাদের যে সংযোগের যে অভাবজনিত সমস্যা তাকে বলা হয় ডিসপ্র্যাক্সিয়া। তাহলে আমরা এখানে ডিসগ্রাফিয়া সম্পর্কে আলোচনা করছি লিখন সমস্যা। দেখি এটা ক্যারেক্টারাইজড বাই অপশন ১ হচ্ছে রিপিটেটিভ বিহেভিয়ারাল প্যাটার্নস। তো রিপিটেটিভ বিহেভিয়ারাল প্যাটার্নস মানে হচ্ছে যে ব্যবহারের ক্ষেত্রে বারবার রিপিটেশন দেখা যায়। এটা কিন্তু ASD বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রিপিটেটিভ বিহেভিয়ারাল প্যাটার্ন এটা লক্ষ্য করা যায়। এবার এই অটিজম এটা কেন হয়? দেখা যায় যখন কোনো একটা বাচ্চা তার জন্ম মুহূর্তে তার আগে বা পরে যে মাথার যদি সঠিক বিকাশ না হয়, ব্রেইন ডেভেলপমেন্ট যদি সঠিক মাত্রায় না হয়, এটা জেনারেলি দেখা যায় যে বংশগত কারণেই হয়। তাহলে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। এটাকেই বলা হচ্ছে কি ASD বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। ২ হচ্ছে ডিলেড মোটর স্কিলস তাহলে তার চলাফেরা বা এই যে মুভমেন্ট এর ক্ষেত্রে দেরি হচ্ছে। তাহলে এটা কিন্তু ডিসগ্রাফিয়া নয়। ৩ হচ্ছে ডিফিকাল্টিজ ইন রাইটিং লেখার ক্ষেত্রে সমস্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু কারেক্ট যে লেখার ক্ষেত্রে সমস্যাটাকে আমরা ডিসগ্রাফিয়া বলছি। আর ল্যাক অফ রিডিং ফ্লুয়েন্সি পড়ার ক্ষেত্রে সমস্যা সেটা তো আমরা জানি যে এটাকে বলা হয় কি ডিসলেক্সিয়া। তাই তো? তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট আমরা দেখতে পেলাম? এখানে হচ্ছে যে উম difficulties in writing এটাই হচ্ছে কি আমার dysgraphia is characterized by তাহলে ৪ এর ৩ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার ৫ এ চলে আসি। আমরা দেখতে পাচ্ছি এখানে assertion এবং reason এর একটা কোয়েশ্চেন রয়েছে। assertion কি বলছে? টিচার should encourage boys of our class to participate in sports তাহলে টিচারদের এনকারেজ করা উচিত ছেলেদের স্পোর্টে পার্টিসিপেট করার জন্য। মানে স্পোর্টস হচ্ছে স্কুলে সেখানে পার্টিসিপেট করার জন্য ছেলেদের এনকারেজ করা উচিত। while assigning art decoration to girls
যেখানে মেয়েদের বিভিন্ন ধরনের যে আলপনা আঁকা ইত্যাদি বা আর্ট ডেকোরেশন, আ ছবি আঁকা, হাতের কাজ করা এগুলোতে তাদেরকে অ্যাসাইন করা উচিত। তো এখানে তো টিচার এখানে বোঝাই যাচ্ছে যে উনি কিন্তু ভেদাভেদ করছেন। তাহলে এটা কখনোই কিন্তু ট্রু হতে পারে না, তাই তো? এটা আমরা দেখতেই পাচ্ছি যে এই জায়গাটা কিন্তু একটা উম যেটাকে আমরা জেন্ডার রোল বলে থাকছি, জেন্ডার ডিসক্রিমিনেশন মানে লিঙ্গগত একটা ভেদাভেদ কিন্তু এখানে প্রকাশ পাচ্ছে টিচারের মধ্যে। লিঙ্গ বৈষম্য বা লিঙ্গগত ভেদাভেদ। মানে টিচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জেন্ডার স্টেরিওটাইপিক একটা মনোভাব কিন্তু তার মধ্যে রয়ে গেছে। তাহলে এটা কখনোই কিন্তু আম সঠিক নয়। তাহলে এটা ট্রু নয়। assertion not true. রিজন হচ্ছে কি? Children acquire gender roles primarily because of the underlying biological differences. বায়োলজিক্যাল ডিফারেন্স এর জন্য কিন্তু জেন্ডার রোল বা লিঙ্গগত যে রোল সেটা তৈরি হয় না। এই যে জেন্ডার রোল এটা আমাদের উপর ইম্পোজ করে কে? সোসাইটি। যে সোসাইটি মনে করে যে আ একজন ছেলের এইরকম হওয়া উচিত, একজন মেয়ের এরকম হওয়া উচিত। এটাকেই বলা হচ্ছে জেন্ডার। জেন্ডার হচ্ছে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট। আর সেক্স হচ্ছে বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট। তাহলে এটাও কিন্তু সঠিক নয়, এটা ভুল। যে চিলড্রেন অ্যাকোয়ার জেন্ডার রোলস, এটা জেন্ডার রোলস অ্যাকোয়ার করে চিলড্রেনরা কিভাবে? অর্জন করে কিভাবে? প্রাইমারিলি বিকজ অফ দ্য আন্ডারলাইং বায়োলজিক্যাল ডিফারেন্সেস। বায়োলজিক্যাল ডিফারেন্স এর জন্য। এটাও কিন্তু ফলস। এটাও ট্রু নয়। ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছি এ আর দুটোই হচ্ছে ফলস। এই যে জেন্ডার রোল এটা সোসাইটি কিভাবে নির্ধারণ করে? যে দেখা যায় যে সোসাইটি যখন একটা ছেলে তার কাছ থেকে এক ধরনের আচরণ প্রত্যাশা করে, আর যখন একটা মেয়ে তার কাছ থেকে অন্য ধরনের আচরণ প্রত্যাশা করে। বিভিন্ন ক্ষেত্রে যেমন ব্যক্তিত্বের ক্ষেত্রে দেখা যায় যে সোসাইটি মনে করে যে ছেলেদের অ্যাগ্রেসিভ হওয়া দরকার। মেয়েদের কিন্তু ইমোশনাল হওয়া দরকার। একইভাবে ডোমেস্টিক বিহেভিয়ার মানে ঘরোয়া ব্যবহারের ক্ষেত্রে দেখা যায় যে ছেলেরা জব করবে, বাইরে যাবে, কাজ করবে আর মেয়েরা কিচেন সামলাবে। মানে বাড়িতে বসে, বসে রান্না করবে। এটাই হওয়া উচিত সোসাইটির দৃষ্টিভঙ্গিতে। অকুপেশন এর দিক থেকে দেখা যায় ছেলেরা ইঞ্জিনিয়ার হবে, তারা আর্মিতে জয়েন করবে। কিন্তু মেয়েরা টিচার হবে, নার্স হবে যাতে তারা দুদিকই সামলাতে পারে। আবার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এর ক্ষেত্রে দেখা যায় যে সোসাইটির মনোভাব ছেলেরা খুব স্ট্রং হবে, মেয়েরা খুব উইক হবে। তাহলে এই যে সোসাইটি যে একটা নরমস তৈরি করে দিচ্ছে অ্যা উম ছেলে এবং মেয়েদের মধ্যে এটাকেই বলা হচ্ছে জেন্ডার রোলস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো অপশনই কিন্তু ফলস। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে দেখি আমরা। এখানে A and R both are false মানে এখানে ৩ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। তাহলে আমরা দেখতে পেলাম ৫ নম্বর কোয়েশ্চেনের ৩ নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার ৬ এ চলে আসি। ইনক্লুশন, ইনক্লুশন মানে কি? অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি ব্যাপারটা আমরা দেখেছি। অন্তর্ভুক্তি মানে কি? যে উম বাচ্চাদেরকে কিন্তু যে স্কুলে ভর্তি করা হচ্ছে, সেই স্কুলে প্রয়োজনীয় সমস্ত রকমের মডিফিকেশন, সেখানে সাপোর্ট এবং সাহায্য করার সমস্ত ব্যবস্থা সহকারে তাকে সেই স্কুলে ভর্তি করা হচ্ছে। যাতে যে লার্নিং উইথ ডিসেবিলিটিস যে বাচ্চাগুলো ওখানে বা আমরা যাদেরকে বলতে পারছি যে ব্যতিক্রমী শিশু বা স্পেশালি এবলড চাইল্ড তারা যেন সেখানে তাদের কোনো রকমেই তারা নিজেদেরকে inadequate ফিল না করে। সবার সঙ্গে কিন্তু তারাও একইভাবে প্রত্যেকটা কারিকুলার এবং কো-কারিকুলার ২ রকম এক্টিভিটিস এই তারা যাতে অংশগ্রহণ করতে পারে। তাকে ইনক্লুশন বলা হচ্ছে। এবার কোয়েশ্চেন এ বলেছে inclusion needs to be promoted through তাহলে ইনক্লুশন এটা প্রমোট করা যেতে পারে কার থ্রু দিয়ে? এক হচ্ছে ফ্লেক্সিবল কারিকুলাম। তাহলে ইনক্লুশন এর ক্ষেত্রে আমরা দেখি যে এখানে কিন্তু ফ্লেক্সিবল কারিকুলাম এখানে ব্যবস্থা আছে। যে টিচার যদি প্রয়োজন মনে করে যে নতুন ওয়ে অফ টিচিং তিনি ইমপ্লিমেন্ট করবেন তাহলে তিনি কারিকুলামে ফ্লেক্সিবিলিটি তিনি করতে পারেন। ২ হচ্ছে কোঅপারেটিভ লার্নিং। নিশ্চয়ই ইনক্লুশন মানেই সেখানে কোঅপারেটিভ লার্নিং থাকবে। যে একে অপরকে সাহায্য করবে। সহযোগিতামূলক শিখন যেটাকে বলা হচ্ছে। ৩ হচ্ছে সেগ্রিগেশন অ্যান্ড লেভেলিং। এই ব্যাপারটা কিন্তু ইনক্লুশন এ থাকে না। সেগ্রিগেশন কথাটার মানেই হচ্ছে পৃথকীকরণ, মানেটাই আলাদা। তা পৃথকীকরণ কিভাবে? বেসড অন এবিলিটি, পারফরম্যান্স এটসেট্রা। তাহলে আমরা যদি বাচ্চাদের পৃথক করে দিই যে এরা ভালো স্টুডেন্ট, এরা খারাপ স্টুডেন্ট, এরা এদের এবিলিটি বেশি, এরা এবিলিটি এদের কম। তাহলে ইনক্লুশন এর কোনো মানেই থাকলো না। অ্যান্ড লেভেলিং, লেভেলিং কথাটার মানেটা কি? লেভেলিং মানে হচ্ছে এটাই যে এরা উইক স্টুডেন্ট,
এরা হচ্ছে স্ট্রং, এরা ম্যাথমেটিক্স এ উইক। তাহলে এতে কি হয় একটা নেগেটিভ ইমপ্যাক্ট বাচ্চাদের মধ্যে পড়ে। তাহলে এটা কখনোই কিন্তু ইনক্লুশন এ কখনোই এটা প্রমোট করা যায় না। আর ৪ হচ্ছে অ্যাক্সেসিবিলিটি অফ বিল্ডিং। অর্থাৎ স্কুল বিল্ডিং কে এমনভাবে মডিফাই করতে হবে যাতে সমস্ত শিক্ষার্থী বিল্ডিং ফ্যাসিলিটিস কে সেফলি এবং ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করতে পারে। যেমন সেখানে র‍্যাম্প থাকবে, সেখানে বড়, বড় ডোর থাকবে, করিডোরস থাকবে যাতে যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড তাদের কোনো সমস্যা হবে না। বা লিফট থাকবে, এলিভেটর থাকবে। ফ্লোর নন স্লিপারি হবে যাতে বাচ্চাদের হাঁটাচলা করতে কোনো সমস্যা না হয়। সেটা স্পেশালি এবলড চাইল্ড হলেও। এবং accessible টয়লেট, টয়লেট যাতে চাইল্ড ফ্রেন্ডলি হয় এবং সবাই ব্যবহার করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি ৬ নম্বর অপশনের ৩ টেই কারেক্ট। ১ ও কারেক্ট, ২ ও কারেক্ট এবং ৪ এটাও কারেক্ট। কিন্তু ৩ নম্বর অপশনটা কারেক্ট নয়। তাহলে ১, ২ এবং ৪ কোথায় আছে দেখো? ১, ২ এবং ৪ এটা ১ নম্বর অপশনে রয়েছে। তাহলে ৬ এর আমরা দেখতে পাচ্ছি ১ নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট। ৭ নম্বর কোয়েশ্চেনে চলে আসি। In order to cater to needs of students struggling with attention deficit hyperactivity disorder এটাকে ADHD ও বলা হয়। Teacher should avoid তাহলে যদি আমরা এই যে ADHD স্টুডেন্ট পাই, এই সমস্যায় জর্জরিত কোনো স্টুডেন্ট বা এই সমস্যার সঙ্গে স্ট্রাগল করছে এমন কোনো স্টুডেন্টস এর নিড কে পূরণ করার জন্য টিচারকে কি এভয়েড করা উচিত? তাহলে আমরা ১ম এই জানি যে ADHD বলতে আমরা কি বুঝি? Attention Deficit Hyperactivity Disorder এটা এক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেখানে ৩ রকমের সমস্যা মূলত লক্ষ্য করা যায়। একটা হচ্ছে অ্যাটেনশন সংক্রান্ত সমস্যা লক্ষ্য করা যায়। মানে বাচ্চাটা কিছুতেই কিন্তু মনোযোগ দিতে পারে না। সামান্য ছোট্ট একটা আওয়াজ বা সামান্য কিছুর জন্য সে ডিস্ট্রাক্ট হয়ে যায়। তার মনোযোগ কিন্তু অন্যদিকে চলে যায়। এবং এই বাচ্চাগুলো কিন্তু কখনোই চুপচাপ একটা জায়গায় বসে থাকতে পারে না। এমনকি এরা উম উম সবসময় আ ডিস্ট্রাক্ট হয় এবং যে দৈনন্দিন যে কাজকর্মগুলো, সেগুলোও কিন্তু তারা ঠিকঠাক মনে করে করতে পারে না। এতটাই অ্যাটেনশন ডেফিসিট এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ২ নম্বর হচ্ছে কি অ্যাক্টিভিটি লেভেল সংক্রান্ত সমস্যা এদের মধ্যে দেখা যায় যে, এরা সবসময় অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ। মানে একটা জায়গায় চুপচাপ বসতে পারছে না। হয় দৌড়চ্ছে, নয় ছুটছে বা কোথাও চাপছে। এরকম ব্যাপার এদের মধ্যে লক্ষ্য করা যায়। এদের কিন্তু চুপচাপ বসিয়ে রাখা যায় না। আর আরেকটা যে প্রবলেম এদের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে ইম্পালস কন্ট্রোল এর ক্ষেত্রে। মানে হচ্ছে যে কোনো কিছু না চিন্তা করেই ফট করে কিছু একটা বলে দিল। বা হয়তো ক্লাসের টিচার অনেক স্টুডেন্টকে কোনো কোয়েশ্চেন পরপর জিজ্ঞাসা করছেন। তাকে জিজ্ঞাসা করার আগেই সে সেই পর্যন্ত ওয়েটই করতে পারে না। তার আগেই সে বারবার ধরে টিচারকে ইন্টারাপ্ট করছে বা বাধা দিচ্ছে বা প্রশ্ন জিজ্ঞাসা করছে। এইরকম সমস্যা কিন্তু ADHD বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এখানে টিচারকে কোনটা এভয়েড করা উচিত? ১ নম্বর অপশন কি বলছে? যে ইউজিং মাল্টি সেনসরি ম্যাটেরিয়ালস। অর্থাৎ এদের যে মাল্টি সেনসরি ম্যাটেরিয়ালস মানে হচ্ছে যে বিভিন্ন রকমের সংবেদনে সাড়া দিতে পারে এমন যে সমস্ত বস্তু বা জিনিসপত্র বা সামগ্রী সেগুলো ব্যবহার করা। এটা কিন্তু দেখা যায় ইনক্লুসিভ ক্লাসরুমে ব্যবহার করা হয়। যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড তাদের ক্ষেত্রে কি টাচ করে বুঝতে পারবে স্পর্শযোগ্য যে শিক্ষা সামগ্রী হয়তো ম্যাপ বা কোনো কিছু যে উঁচু করা আছে মানে হাত দিলে ওরা বুঝতে পারছে। তাহলে এগুলো কিন্তু ব্যবহার করা হয়। ADHD বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব কার্যকরী। ২ নম্বর হচ্ছে ক্রিয়েটিং distractions and making noises এটা কিন্তু করা চলবে না। একে তো attention deficit hyperactivity disorder যে সমস্ত বাচ্চাদের রয়েছে, তাদের একেই তো attention এর deficit রয়েছে। তারপর যদি distraction তৈরি করা হয় বা চিৎকার চেঁচামেচি হয় তারা কিন্তু তাদের ক্ষেত্রে খুব অসুবিধাজনক এটা। তাহলে এটাকে এভয়েড করা দরকার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ২ নম্বর অপশনটা আমরা পেলাম যেটাকে কিন্তু এভয়েড করা প্রয়োজন। এরপরে আমরা চলে আসি এরপর আমরা চলে আসি যে ৩ নম্বরে। ৩ নম্বর কি বলছে যে flexibility in curricular material and instructions তাহলে এটা থাকা দরকার। ফ্লেক্সিবিলিটি থাকা দরকার। কারিকুলার মেটেরিয়ালস অ্যান্ড ইনস্ট্রাকশন তাহলে এটাকে এভয়েড করার দরকার নেই। আর ৪ নম্বর বলছে যে ব্রেকিং দ্যা টাস্ক ইনটু স্মল ইজি ম্যানেজেবল পার্টস তাহলে টাস্ককে ছোট্ট ম্যানেজেবল পার্টস এ ব্রেক করে দেওয়া বা ভাগ করে দেওয়া দরকার যাতে তারা সহজে কাজটা করতে পারে। এটাও ঠিক। তাহলে কোনটা এভয়েড করা দরকার? এভয়েড কোনটা করা দরকার? এই ২ নম্বর অপশনটাকে কিন্তু এভয়েড করতে হবে। যে ইউজিং সরি ক্রিয়েটিং ডিস্ট্রাকশনস অ্যান্ড মেকিং নয়েজেস এইটা এভয়েড করতে হবে ADHD বাচ্চাদের ক্ষেত্রে।
মানে বাচ্চাদের যে সাহায্য করার ব্যাপারে বা তাদের যে প্রয়োজন তাকে পূরণ করার ক্ষেত্রে এটা এভয়েড করতে হবে। ক্রিয়েটিং ডিস্ট্রাকশনস অ্যান্ড মেকিং নয়েসেস। বুঝে গেল নিশ্চয়ই? এরপর আমরা চলে আসি ৮ নম্বর কোয়েশ্চেনে। According to Howard Gardner, while a scientist would exhibit high dash intelligence, a sculpture would have high dash intelligence. তাহলে আমরা জানি হাওয়ার্ড গার্ডনারের যে থিওরি সেটা হচ্ছে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, বহুমুখী বুদ্ধির তত্ত্ব। তিনি এখানে কিন্তু ৮ ধরনের বুদ্ধির কথা বলেছেন। তাই তো? সেই ৮ ধরনের বুদ্ধির মধ্যে বলছেন যে সায়েন্টিস্ট উড এক্সিবিট হাই ড্যাশড ইন্টেলিজেন্স। তাহলে সায়েন্টিস্ট মানেই তারা আমরা জানি লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স কিন্তু সায়েন্টিস্টদের থাকে। ১ম এ যেটা আছে স্প্যাশিয়াল হবে না, ন্যাচারালিস্টিক ও হবে না। ট্রান্সডাক্টিভ অবযুক্তিপূর্ণ এটা আমরা পিঁয়াজের ক্ষেত্রে পেয়েছিলাম ট্রান্সডাক্টিভ রিজনিং, তাই না? আর লজিক্যাল ম্যাথমেটিক্যাল তাহলে একজন সায়েন্টিস্ট উড এক্সিবিট হাই লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স এটা ঠিক আছে। আ স্কাল্পচার would have high dash intelligence তাহলে ৪ নম্বর অপশনই যদি কারেক্ট হয় তাহলে হওয়া উচিত কোনটা? bodily kinesthetic। কিন্তু আমরা জানি যে স্কাল্পচারদের জেনারেলি স্প্যাশিয়াল ইন্টেলিজেন্স বেশি থাকে। তাই স্প্যাশিয়াল ইন্টেলিজেন্স মানে স্থানিক বুদ্ধি। কিন্তু তাদের কিন্তু তার সঙ্গে bodily kinesthetic intelligence ও থাকতে হবে। কেন? যে স্কাল্পচার মানে কি তিনি একটা ভাস্কর্য তৈরি করছেন, তাই তো? তাহলে তার বডি সম্পর্কে দক্ষতা থাকতে হবে এবং যখন তিনি মাটি, পাথর বা আ আ দেখা যাচ্ছে যে মাটি দিয়ে, পাথর দিয়ে বা কোনো ধাতু দিয়ে যখন কোনো একটা মূর্তি বানাচ্ছেন, তখন কোথায় কতটা গড়নের দিক থেকে, খোদাইয়ের দিক থেকে বা কোথায় কতটা চাপ সৃষ্টি করতে হবে এ সম্পর্কে কিন্তু তার অনুমান দরকার। তাহলে এক্ষেত্রে কিন্তু স্প্যাশাল এর সঙ্গে bodily kinesthetic intelligence ও প্রয়োজন। তো আমরা দেখতে পাচ্ছি যে ৮ নম্বর কোয়েশ্চেন এর কিন্তু ৪ নম্বর অপশনটা কারেক্ট হচ্ছে। Question number 9. Effective teachers familiarize themselves with daily lives and socio-cultural backgrounds of learners. তাহলে কি বলছে? ভালো বা কার্যকর যে টিচাররা তারা কিন্তু লার্নার্স বা শিক্ষার্থীদের যে সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে তাদের যে সামাজিক সাংস্কৃতিক যে পৃষ্ঠভূমি এবং ডেইলি লাইফস দৈনন্দিন জীবন এর সঙ্গে নিজেকে পরিচিত করে তোলে অর্থাৎ ফ্যামিলিয়ারাইজ করে তোলে নিজেদেরকে। এটা কিন্তু কারেক্ট। কারণ একজন টিচারকে যদি ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসা বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক পৃষ্ঠভূমি থেকে উঠে আসা বাচ্চাদেরকে যদি আ তাদের সঙ্গে যদি ডিল করতে হয়, তাহলে তাদের যে এই যে সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড এবং ডেইলি লাইফ সম্পর্কে তাকে জানতেই হবে। তাহলে এটা কিন্তু কারেক্ট। রিজন কি বলছে? কারণ লার্নিং টেকস প্লেস ইন আ সোশ্যাল কনটেক্সট এটাও ঠিক। যে শিখন কিন্তু কোথায় হচ্ছে? সামাজিক প্রেক্ষাপটেই কিন্তু শিখন সম্পাদিত হচ্ছে। তাহলে এটাও কারেক্ট এবং এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে টিচারকে ফ্যামিলিয়ারাইজ হতে হবে সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড এবং ডেইলি লাইফস অফ লার্নার্স দের সঙ্গে। কারণ লার্নিং কিন্তু সোশ্যাল কনটেক্সট এ ঘটে। তাহলে এখানে আর ইস দ্যা কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ আমরা দেখতে পাচ্ছি। এটা কোন অপশনে আছে আমরা দেখি। এখানে জেনারেলি 1 এই থাকে both A and R are true but এখানে উল্টো করে দিয়েছে R is not the correct explanation of A তাহলে আমরা দেখতে পাচ্ছি ৪ নম্বর অপশন হচ্ছে কারেক্ট যে both A and R are true and R is the correct explanation of A তাহলে ৯ নম্বর কোয়েশ্চেনে ৪ নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 10 এ চলে আসি। Piaget describes cognitive development as occurring in তাহলে পিঁয়াজে তার কগনিটিভ ডেভেলপমেন্ট কিভাবে ঘটে এটা সম্পর্কে কি বলেছিলেন? ১ নম্বর হচ্ছে 3 progressive levels ৩ টে progressive লেভেলে বা প্রগতিশীল স্তরে এই ডেভেলপমেন্টটা ঘটে। কগনিটিভ লেভেল ডেভেলপমেন্ট। কিন্তু তা তো নয়। পিঁয়াজে আমরা জানি পিঁয়াজের ৪ টে স্তরের কথা উল্লেখ করেছিলেন। সেনসরি মোটর স্টেজ ০ থেকে ২ বছর যেটাকে আমরা কি বলি সংবেদন সঞ্চালনমূলক স্তর। প্রি অপারেশনাল স্টেজ যেটা হচ্ছে ২ থেকে ৭ বছর, প্রাক সক্রিয়তা স্তর। তারপরে হচ্ছে যে কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তা স্তর যেটা হচ্ছে ৭ থেকে ১১ বছর এবং ফরমাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তা স্তর যেটা হচ্ছে ১১ থেকে ১৮ বছর। তাহলে 3 প্রগ্রেসিভ লেভেল এটা ঠিক নয়। ২ হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনাম অর্থাৎ অবিচ্ছিন্ন এবং ধারাবাহিকভাবে ঘটে। তাও নয়। তিনি ৪ টা স্টেজের কথা বলেছিলেন। যেখানে কিন্তু আ গুণগতভাবে কিন্তু কিছু পার্থক্য লক্ষ্য করা যায়।
3 নম্বর হচ্ছে 4 overlapping culture specific stages। তাহলে ৪ টা সাংস্কৃতিক দিক থেকে ওভারল্যাপিং করছে এমন স্টেজ। আর ৪ বলছে 4 qualitatively different stages। গুণগতভাবে ৪ টা বিভিন্ন পর্যায়ে কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটে। তো আমরা দেখেই বুঝতে পারছি এখানে কোনটা কারেক্ট হবে, যে পিয়াজে describes cognitive development as occur in 4 qualitatively different stages। তাহলে ১০ এর ৪ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার ১১ তে চলে আসি। 11 Two important cognitive development milestones of sensory motor stage। তাহলে আমরা এই মাইলস্টোন গুলো সম্পর্কেও ডিটেইলস আলোচনা করেছি পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। এটা একটা আলাদা কিন্তু ভিডিও করাই আছে। তাহলে এখানে বলছে যে সেন্সরি মোটর স্টেজ এখানে যে মাইলস্টোন গুলো দেখা যাচ্ছে, টু ইম্পর্টেন্ট কগনিটিভ ডেভেলপমেন্ট মাইলস্টোনস অফ সেন্সরি মোটর স্টেজ অফ পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট আর। তাহলে সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন সঞ্চালনমূলক স্তরে দুটো ডেভেলপমেন্ট মাইলস্টোন কোনগুলো? এক হচ্ছে রিভার্সিবিলিটি অফ থট। রিভার্সিবিলিটি অফ থট বা এটাকে বলা হচ্ছে বিপরীতমুখিতার যুক্তি। এটা আমরা কখন দেখতে পাই? এটা জেনারেলি দেখা যায় কংক্রিট অপারেশনাল স্টেজে বা মূর্ত সক্রিয়তা স্তরে। যেটা হচ্ছে আমরা দেখতে পাই ৭ থেকে ১১ বছর। অ্যান্ড হাইপোথেটিক ডিডাকটিভ রিজনিং এটা তো দেখা যায় ফরমাল অপারেশনাল স্টেজে, এটা ১১ থেকে ১৮ বছর। তাহলে এটা হবে না। ২ হচ্ছে অ্যানিমিজম অ্যান্ড ট্রান্সফরমেশন। অ্যানিমিজমটা আমরা কখন দেখতে পাই? সর্বপ্রাণবাদ। বাচ্চারা কিভাবে? যে সব জিনিসই সজীব। তো এটা দেখা যায় জেনারেলি প্রি অপারেশনাল স্টেজে ২ থেকে ৭ বছর। অ্যান্ড ট্রান্সফরমেশন এটা কোনো ইয়ে নয়, ডেভেলপমেন্টাল মাইলস্টোন নয় সেটা। ৩ হচ্ছে ক্লাসিফিকেশন অ্যান্ড সেরিয়েশন। ক্লাসিফিকেশন মানে শ্রেণীকরণ, মানে একেকটা গ্রুপে জিনিসগুলোকে সাজানো এবং ক্লাসিফিকেশন মানে হচ্ছে কি আমার যে ভাগ করা, গ্রুপে ভাগ করা। সেরিয়েশন মানে ক্রমপর্যায়। ক্রমপর্যায় মানে ছোট থেকে বড় সাজানো। এই দুটোই দেখা যায়, এই দুটো মাইলস্টোন দেখা যায় কংক্রিট অপারেশনাল স্টেজে বা মূর্ত সক্রিয়তা স্তরে। যেটা হচ্ছে ৭ থেকে ১১ বছর। আর ৪ হচ্ছে অবজেক্ট পার্মানেন্স অ্যান্ড ডেফার্ড ইমিটেশন। এই দুটো দেখা যায় সেনসরি মোটর স্টেজে বা সংবেদন সঞ্চালনমূলক স্তরে, যেটা আমাদের কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে। অবজেক্ট পার্মানেন্স মানে কি? বস্তু স্থায়িত্ব। মানে হচ্ছে যে দেখা যায় যে এই সংবেদন সঞ্চালনমূলক স্তরে ০ থেকে ২ বছরে কোন একটা বস্তু হয়তো বাচ্চার কাছে দেওয়া হয়েছে, খেলনা দেওয়া হয়েছে। বাচ্চাটা সেটা নিতে চাইছে, কাঁদছে। এবার যেই আমরা বলি হুস করে সেটাকে যখন চোখের আড়াল করে দিই, সেভাবে সেই বস্তুটা বোধহয় আর নেই। সেটা হারিয়ে গেছে বা নেই। মা যদি হঠাৎ করে দেখা যায় যে তার চোখের থেকে দূরে চলে গেল, কিছুক্ষণ কাঁদার পর সে চুপ করে যায়। ভাবে মা আর নেই। তাহলে এটাকেই বলা হচ্ছে বস্তুর স্থায়িত্ব ব্যাপারটা সে বুঝতে পারে না এই সময়। কিন্তু দেখা যায় যখন সে পরবর্তী স্টেজে যায়, প্রি অপারেশনাল স্টেজে, তখন ধীরে, ধীরে সে বুঝতে পারে যে এটা চোখের সামনে থেকে সরে গেল কিন্তু কোথাও না কোথাও আছে। সে তখন কিন্তু এই পর্দার পেছনে, দরজার আড়ালে, অন্য ঘরে গিয়ে মাকে খোঁজার চেষ্টা করে। তাহলে এটাকেই বলা হচ্ছে অবজেক্ট পার্মানেন্স। অ্যান্ড ডেফার্ড ইমিটেশন মানে কি? বাচ্চা যখনই কাউকে কিছু করতে দেখে, সে কিছুক্ষণ পর সেটা কিন্তু নিজে অনুকরণ করার চেষ্টা করে। এটাকে বলা হয় বিলম্বিত অনুকরণ। এই দুটো ডেভেলপমেন্ট মাইলস্টোন দেখা যায় সেনসরি মোটর স্টেজে। তাহলে ১১ নম্বর কোয়েশ্চেনে আমরা দেখতে পাচ্ছি ৪ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এরপর আমরা ১২ নম্বর কোয়েশ্চেনে চলে আসি। 12 কোয়েশ্চেন নাম্বার 12 Which of the following correctly describes extrinsic motivation? এক্সট্রিনসিক মোটিভেশন ব্যাপারটা কি? ২ ধরনের মোটিভেশন আমরা পাই। প্রেষণা। মোটিভেশন মানে প্রেষণা বা অনুপ্রেরণা। একটা ইন্ট্রিনসিক, একটা এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে হচ্ছে অভ্যন্তরীণ যে প্রেষণা বা উম প্রেরণা। মানে হচ্ছে যে কোনো একটা কাজ করে নিজে, নিজে সে আনন্দ পাচ্ছে বা নিজের সন্তুষ্টির জন্য কাজ করছে। ব্যক্তিগত আনন্দের জন্য সে কাজ করছে। বা অভ্যন্তরীণ কোনো একটা জিনিস তাকে ঠেলছে বলে সে কাজটা করছে। সেটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। আর এক্সট্রিনসিক মোটিভেশন মানে কি? বাহ্যিক প্রেরণা। মানে হচ্ছে বাহ্যিক প্রেরণা বা প্রেষণা। মানে হচ্ছে যে কোনো একটা পুরস্কারের লোভে সে কাজটা করছে বা কারো সঙ্গে কম্পিটিশন এর জন্য কাজটা করছে বা কাউকে দেখানোর জন্য কাজটা করছে। এটা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। তাহলে এখানে কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে which of the following correctly describes এক্সট্রিনসিক মোটিভেশন কে নিচের কোনটা কারেক্টলি ডেসক্রাইব করছে? ১ নম্বর অপশন হচ্ছে মোটিভেশন দ্যাট কামস ফ্রম ইন্টারনাল ফ্যাক্টরস। ইন্টারনাল ফ্যাক্টরস থেকে বা অভ্যন্তরীণ কারণে যে মোটিভেশন তৈরি হয় সেটা হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন। ২
মোটিভেশন দ্যাট কামস ফ্রম এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস, মানে পরিবেশগত পরিণতির কারণে, মানে বাহ্যিক বিভিন্ন যে পরিবেশগত কারণে যে মোটিভেশন তৈরি হয়, সেটাও কিন্তু সেটা হচ্ছে আমার এক্সট্রিনসিক মোটিভেশন। কারণ এটা বাইরের ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এখানে কাজ করছে। তাহলে এটা ঠিক। ৩ হচ্ছে মোটিভেশন দ্যাট কামস ফ্রম আ সেন্স অফ পার্সোনাল স্যাটিসফ্যাকশন। নিজের সন্তুষ্টি, পার্সোনাল স্যাটিসফ্যাকশন এর ফলে যে মোটিভেশন তৈরি হয় সেটা কিন্তু ইন্ট্রিনসিক মোটিভেশন, নট এক্সট্রিনসিক মোটিভেশন। আর ৪ নম্বর হচ্ছে মোটিভেশন দ্যাট কামস ফ্রম পার্সোনাল এনজয়মেন্ট অফ দ্য টাস্ক। এটাও তাই। যে কোনো একটা কাজ করে নিজের আনন্দ হচ্ছে। এটা ইন্ট্রিনসিক মোটিভেশন। তাহলে এক্সট্রিনসিক মোটিভেশন কে আম ব্যাখ্যা করছে কোনটা? না, মোটিভেশন দ্যাট কামস ফ্রম এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস। তাহলে আমরা দেখতে পেলাম ১২ নম্বর কোয়েশ্চেন এর ২ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। পরের কোয়েশ্চেনে চলে আসি, কোয়েশ্চেন নাম্বার 13। কি বলছে? মিনিংফুল লার্নিং ইজ প্রাইমারিলি নট অ্যাবাউট। মিনিংফুল লার্নিং ব্যাপারটা কি? মিনিংফুল লার্নিং এই ধারণাটা দিয়েছিলেন ডেভিড আশুবেল। তিনি বলেছিলেন যে মিনিংফুল লার্নিং occurs when new information is actively related to relevant concepts already existing in the learner's cognitive structure. কথাটার মানেটা কি? মিনিংফুল লার্নিং কখন ঘটে? মিনিংফুল লার্নিং মানে হচ্ছে যে কোনো একজন লার্নারের কগনিটিভ স্ট্রাকচারে কোনো একটা কনসেপ্ট অলরেডি আছে। ঠিক আছে? এবারে তার সঙ্গে রেলেভেন্ট কোনো নিউ ইনফরমেশন যখন আসছে, তখন কি হচ্ছে ওই অলরেডি এক্সিস্টিং যে কগনিটিভ স্ট্রাকচার রয়েছে তার সঙ্গে সেটা যুক্ত হচ্ছে এবং সেটা সে শিখছে। সেটাকে বাস্তবে প্রয়োগ করতে পারছে। সে কেন, কিভাবে ক্রিটিক্যাল থিংকিং এর মাধ্যমে সে সেটাকে শিখছে এবং পূর্ব জ্ঞানকে সেখানে কাজে লাগাচ্ছে। এবং এই যে শিখন বা লার্নিং, এটা কিন্তু দীর্ঘস্থায়ী শেখা। এখানে সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং যে শেখাটা শিখছে সেটাকে বাস্তবে প্রয়োগ করছে। এটাই মিনিংফুল লার্নিং। তাহলে এখানে জিজ্ঞেস করছে মিনিংফুল লার্নিং ইজ প্রাইমারিলি নট অ্যাবাউট। নট কথাটা এখানে গুরুত্বপূর্ণ। অপশন দেখি। ১ হচ্ছে ডেভেলপিং স্কিলস। আমাদের স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে মিনিংফুল লার্নিং ইজ প্রাইমারিলি নট অ্যাবাউট। তাহলে স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে মিনিংফুল লার্নিং জরুরি। তাহলে এটা কিন্তু নট হবে না। ২ হচ্ছে মেমোরাইজিং ইনফরমেশন। শুধুমাত্র যদি ইনফরমেশনকে মেমোরাইজ করতে হয়, জাস্ট মনে রাখা, শুনছি আর মনে রাখছি। এখানে কিন্তু মিনিংফুল লার্নিং হচ্ছে না। জাস্ট এটাকে রোট লার্নিং বলা যেতে পারে। ৩ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনসেপ্ট। যখন এই কনসেপ্ট আন্ডারস্ট্যান্ড করে আমরা শিখছি তখন সেটা মিনিংফুল লার্নিং। আর কনস্ট্রাক্টিং নলেজ, যখন জ্ঞানের নির্মাণ হচ্ছে, নির্মাণ হচ্ছে মানেই হচ্ছে যে পূর্ব জ্ঞান এর সঙ্গে সেটাকে যুক্ত করা হচ্ছে। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, ক্রিটিক্যাল থিংকিং কে সেখানে এপ্লাই করা হচ্ছে। সেখানে যেটা শিখছি সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ থাকছে লার্নার্স দের এবং সেই শেখাটা কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে এবং সে বাস্তবে রিয়ালিটিতে প্রয়োগ করতে পারছে, এপ্লাই করতে পারছে। তাহলে এটাও কিন্তু নট নয়। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হবে দেখো? এখানে হচ্ছে যে মেমোরাইজিং ইনফরমেশন, এটা মিনিংফুল লার্নিং এর সঙ্গে সম্পর্কিত নয়। ঠিক আছে? তাহলে ১৩ নম্বর কোয়েশ্চেনের ২ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 14 এ চলে আসি। অ্যাকর্ডিং টু ভাইগটস্কি, আবার সেই ভাইগটস্কির থিওরি আসছে চিলড্রেন স্পিক টু দেমসেলভস। তাহলে আমরা দেখেছিলাম যে ভাইগটস্কি তার থিওরিতে ৩ ধরনের স্পিচের কথা বলেছিলেন। সোশ্যাল স্পিচ, যেটা জন্ম থেকে ২ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায়। তারপর প্রাইভেট স্পিচ, ৩ থেকে ৬ বছরের বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখা যায়। নিজেই নিজের সঙ্গে কথা বলে এবং নিজের সঙ্গে কথা বলে সে কি করে? নিজের চিন্তাটাকে সংগঠিত করে এবং নিজেই নিজের সঙ্গে কথা বলে নিজেকে ডাইরেকশন দেয়। এটাই হচ্ছে প্রাইভেট স্পিচ। এবং ইনার স্পিচ হচ্ছে ৬ থেকে ৭ বছরের বাচ্চাদের মধ্যে দেখা যায় যে তাদের কিন্তু তারা আর মুখে জোরে বলে না। মনে তখন নিজের ভেতরেই স্পিচটা চলতে থাকে। তাহলে এখানে বলছে যে অ্যাকর্ডিং টু ভাইগটস্কি, চিলড্রেন স্পিক টু themselves। কেন? ১ নম্বর বলছে বিকজ দেয়ার থটস ইস ইললজিক্যাল। কারণ তাদের চিন্তা যুক্তিপূর্ণ নয়। তাই তারা নিজেদের সঙ্গে নিজেরা কথা বলে। তা নয়। ২ হচ্ছে টু এইড থট অ্যান্ড ফর সেলফ রেগুলেশন। এটা ঠিক। যে চিন্তাকে সংযুক্ত করা এবং নিজেকে নিয়ন্ত্রণ করা। মানে সেই চিন্তা অনুযায়ী নিজেকে কাজ করা। নিজেই বলছে, নিজেই চিন্তা করছে, নিজেই বলছে এবং নিজেই সেই কাজটা করছে। মানে সেলফ রেগুলেশন এ সাহায্য করছে এটা। এটা কারেক্ট।
3 নম্বর, to provide self reinforcement when adults are ignoring them. যখন বড়রা তাকে ইগনোর করছে বা উপেক্ষা করছে তখন নিজেদের সেলফ রিইনফোর্সমেন্ট অর্থাৎ নিজেদের উৎসাহ প্রদানের জন্য কিন্তু তারা এই যে নিজেরাই নিজেদের সঙ্গে কথা বলছে তাও নয়। আর ৪ হচ্ছে বিকজ দে আর ইগোসেন্ট্রিক, তারা আত্মকেন্দ্রিক বলে নিজেরা নিজেদের সঙ্গে কথা বলছে তাও নয়। পিয়াজে কিন্তু এই ইগোসেন্ট্রিক স্পিচের উপর কোনো গুরুত্ব দেননি। কিন্তু ভাইগাটসকে এই প্রাইভেট স্পিচের উপর কিন্তু ভীষণ গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন এই প্রাইভেট স্পিচ এটা কিন্তু বাচ্চাদের কি করে যে থট কে এইড করতে এবং সেলফ রেগুলেশন এর জন্য এটাকে ইউজ করতে সাহায্য করে। তাহলে আমরা দেখলাম অ্যাকর্ডিং টু ভাইগাটসকি চিলড্রেন স্পিক টু দেমসেলভস টু এইড থট অ্যান্ড ফর সেলফ রেগুলেশন। ১৪ নম্বর কোয়েশ্চেনের ২ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 15 এ চলে আসি। Which of the following statement represent proxy-modistal principle of development? তাহলে বিকাশের আমরা ২ ধরনের প্রিন্সিপাল পেয়েছিলাম। একটা ছিল cephalocaudal প্রিন্সিপাল, cephalocaudal প্রিন্সিপাল এবং proxy-modistal প্রিন্সিপাল। cephalocaudal প্রিন্সিপালে বলা হয়েছিল যে এখানে বিকাশের গতি হয় কোত্থেকে? মাথা থেকে পায়ের দিকে। প্রথমে বাচ্চারা বা শিশুরা মাথা নিয়ন্ত্রণ করতে শেখে, তারপরে দেহ নিয়ন্ত্রণ করতে শেখে এবং অবশেষে তারা কিন্তু পা নিয়ন্ত্রণ করতে শেখে। এটা হচ্ছে cephalocaudal প্রিন্সিপাল। আর proximodistal প্রিন্সিপাল এখানে দেখা গিয়েছিল যে বিকাশের গতি হয় কেন্দ্র থেকে পরিধির দিকে। প্রথমে সেন্টারকে সে কন্ট্রোল করতে শেখে, মাথা, ঘাড়, চোখ। তারপর দেখা যায় ধীরে, ধীরে কনুই বা হাঁটু এবং আঙ্গুল সে নিয়ন্ত্রণ করতে শেখে। এটা হচ্ছে কি আমার proximodistal প্রিন্সিপাল। তাহলে নিচের কোনটা এই proximodistal প্রিন্সিপালকে রিপ্রেজেন্ট করে? ১ নম্বর বলা হচ্ছে Children develop ability to sit up before standing. তাহলে বাচ্চারা প্রথমে বসতে শেখে, তারপর সে দাঁড়াতে শেখে। তাহলে বসতে শেখে মানে কি? বসতে শেখে মানে সে প্রথমে মাথা এবং দেহকে নিয়ন্ত্রণ করতে শিখছে। তারপর দাঁড়াতে শিখছে মানে তারপর সে পাকে নিয়ন্ত্রণ করতে শিখছে। তাহলে এখানে বিকাশের গতি হচ্ছে মাথা, দেহ, পা। মানে এটা কিন্তু cephalocaudal প্রিন্সিপাল এর মধ্যে পড়ছে। অপশন নাম্বার 2 বলা হচ্ছে ডেভেলপমেন্ট ইজ মাল্টি ডাইরেকশনাল অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল। তাহলে বিকাশ হচ্ছে বহুমুখী এবং বহুমাত্রিক। অপশন 3 এ বলা হচ্ছে আইডেন্টিক্যাল টুইনস লিভিং ইন ডিফারেন্ট কালচারস ক্যান ডেভেলপ অ্যাট ডিফারেন্ট রেটস। তাহলে আইডেন্টিক্যাল টুইনস মানে সমকোষী যমজ। মানে একটা মায়ের গর্ভে যে ডিম্বকোষ সেটা একটা শুক্রকোষ দ্বারা নিষিক্ত হওয়ার পর সেটা ২ টো ভাগে ভাগ হয়ে ২ টো বাচ্চা ২ টো শিশু জন্ম হচ্ছে। তাহলে এদের কিন্তু দেখা যায় যে বায়োলজিক্যালি বা জিনগত দিক থেকে তারা একই রকমের হয়। তাহলে এদের মধ্যে অনেক কিন্তু মিল লক্ষ্য করা যায়। বেশিরভাগটাই মিল। আ কিন্তু যদি তারা ডিফারেন্ট কালচার এ বড় হয় তাহলে তাদের মধ্যে কিন্তু ডিফারেন্ট রেট বিকাশের রেটটা কিন্তু বিভিন্ন হতে পারে। এটা আমরা দেখেছিলাম যে আ আমাদের ডেভেলপমেন্ট বা বিকাশের উপর যে সোশ্যালাইজেশন এর প্রভাব সেখানে আমরা এটা লক্ষ্য করেছিলাম। কিন্তু সেটা proximodistal প্রিন্সিপাল নয়। আর ৪ নম্বর হচ্ছে কি চিলড্রেন ডেভেলপ এবিলিটি টু গ্র্যাবস দ্য বল বিফোর পুটিং বিটস ইন থ্রেড। এটার মানে কি চিলড্রেন এদের মধ্যে সক্ষমতা তৈরি হচ্ছে প্রথমে কি করছে তারা বলকে গ্রাস্প করছে। মানে ২ হাত দিয়ে বলটাকে ধরছে, ২ হাত দিয়ে বুকের মধ্যে বলটাকে ধরছে। তারপর ধীরে, ধীরে তারা putting beads in threads যে সুতোর মধ্যে যে বিডস গুলোকে বা পুঁতি গাঁথতে শিখছে। মানে সেখানে আঙুলের কার্যকলাপ পরে শিখছে। আগে সে কি করছে? তার আগে বিকাশের গতি হচ্ছে কি কেন্দ্র থেকে পরিধির দিকে। আগে গোটা সমস্ত দেহ হাত দিয়ে সে কোন একটা জিনিসকে ধরার চেষ্টা করছে। তারপর ধীরে, ধীরে সে আঙ্গুল নিয়ন্ত্রণ করতে শিখছে। তাহলে proxy-modistal প্রিন্সিপাল এ কিন্তু এই কথাই বলা হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোন অপশনটা কারেক্ট? ১৫ নম্বর কোয়েশ্চেন এ ৪ নম্বর অপশন হচ্ছে এখানে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 16 এ চলে আসি। In developmental terms, a time frame where an individual upholds an amplified sensitivity to particular incentives for developing particular skills to function in an efficient manner is referred to as dash of development. তাহলে কি বলল? ইন ডেভেলপমেন্টাল টার্মস অর্থাৎ বিকাশের ক্ষেত্রে আর টাইম ফ্রেম একটা সময়সীমা where an individual affords an amplified sensitivity মানে দেখা যাচ্ছে যে একটা সময়সীমার মধ্যে বাচ্চারা অনেক বেশি সংবেদনশীল হচ্ছে টু পার্টিকুলার ইনসেনটিভস। কিছু, কিছু উদ্দীপকের ক্ষেত্রে খুব বেশি সংবেদনশীল হচ্ছে ফর ডেভেলপিং পার্টিকুলার স্কিলস টু ফাংশন ইন অ্যান এফিশিয়েন্ট ম্যানার। তাহলে
কোনো পার্টিকুলার স্কিল বা বিশেষ দক্ষতা অর্জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু ইনসেনটিভস কিন্তু অ্যামপ্লিফাইড সেনসিটিভিটি আপহোল্ড করছে। ইজ রেফার্ড টু অ্যাজ ড্যাশ অফ ডেভেলপমেন্ট। এখানে অপশন কি দেওয়া আছে? ১ হচ্ছে এনকোডিং পিরিয়ড, ২ হচ্ছে ইনসেনটিভ পিরিয়ড, ৩ হচ্ছে স্টিমুলাস পিরিয়ড এবং ৪ হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড। তাহলে এটাকে কিন্তু ক্রিটিক্যাল পিরিয়ড বলা হচ্ছে। আমরা সেনসিটিভ পিরিয়ড বা ক্রিটিক্যাল পিরিয়ড ব্যাপারটা একই রকমের। যে ক্রিটিক্যাল পিরিয়ড বা সেনসিটিভ পিরিয়ড হচ্ছে সেই সময়কাল, মানে শিশুদের জন্মের পর থেকে ৬ বছর পর্যন্ত, যেই সময় দেখা যায় যে বাচ্চারা কিন্তু সোসাইটির সংস্পর্শে বা তার আশপাশের পরিবেশের সংস্পর্শে এসে অ অনেক জিনিস খুব দ্রুত ডেভেলপ করতে পারে। যেমন দেখা যায় যে বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট জন্ম থেকে ৬ বছরের মধ্যেই কিন্তু পুরোপুরিভাবে ঘটে যায়। সেনসরি ডেভেলপমেন্ট মানে সংবেদনশীলতার যে বিকাশ সেটা দেখা যায় জন্ম থেকে ৫ বছরের মধ্যে ঘটে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশ ঘটে ৪ বছরের মধ্যেই, জন্ম থেকে ৪ বছরের মধ্যে। বাচ্চারা ডিসিপ্লিন শেখে ২ থেকে ৪ বছরের মধ্যে এবং সোশ্যাল এবং মোরাল ডেভেলপমেন্ট অর্থাৎ সামাজিক এবং নৈতিক বিকাশ দেখা যায় যে বাচ্চারা ৩ থেকে ৬ বছরের মধ্যেই ঘটে যায়। এবং প্লে স্কুল অর্থাৎ এই যে স্কুলের পূর্ব প্রস্তুতি সেটাও কিন্তু বাচ্চাদের ৩ থেকে ৬ বছরের মধ্যেই ঘটে। তাহলে এই যে ০ থেকে ৬ বছর হচ্ছে এমন একটা সময়কাল যেখানে বাচ্চারা খুব সহজে, দ্রুত এবং স্বাভাবিকভাবে কিন্তু যেকোনো দক্ষতা খুব দ্রুত অর্জন করতে পারছে। কিন্তু এই সময়কালটা যদি তাকে আলাদা করে রেখে দেওয়া যায়, তারপরে তাকে যদি আবার তার environment এ ফিরিয়ে আনা যায়, দেখা যায় তারা কিন্তু ওই সমস্ত জিনিসগুলো অত সহজে স্বাভাবিকভাবে দ্রুত শিখতে তো পারেই না। এমনকি এই শেখার ক্ষেত্রে কিন্তু একটা লম্বা ডিলে চলে আসে। তার জন্য এই সময়কালটাকে বলা হয় ক্রিটিক্যাল পিরিয়ড বা সেনসিটিভ পিরিয়ড। বোঝা গেছে? তাহলে ১৬ নম্বর কোয়েশ্চেন এর আমরা দেখতে পাচ্ছি ৪ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এরপর আমরা কোয়েশ্চেন নম্বর 17 এ চলে আসি। এটাও একটা assertion এবং reason এর কোয়েশ্চেন। কি বলা হচ্ছে? assertion scaffolding provided by the teachers hinders the learning process of children. তাহলে স্ক্যাফোল্ডিং যেটা বাচ্চারা দিচ্ছে, যেটা আমরা ভাইগটস্কির থিওরিতে পেয়েছি, যে ভারাবন্ধন বা সহায়তা প্রদান। এই যে স্ক্যাফোল্ডিং প্রোভাইডেড বাই দ্য টিচার্সরা যে স্ক্যাফোল্ডিংটা দিচ্ছে সেটা বাধা দেয়, হিন্ডার্স দ্য লার্নিং প্রসেস অফ চিলড্রেন। বাচ্চাদের যে শিখনের পদ্ধতিকে বাধা দেয়। এটা কখনোই ঠিক নয়। স্ক্যাফোল্ডিং মানেটাই তাই যে তাদের শিখনে সাহায্য করা হওয়া। ব্যাপারটা তাই। তাই তো? তাহলে এখানে কখনোই সেটা বাধা দেয় না। তাহলে A is false. Reason কি বলছে? Lev Vygotsky proposed that children learn independently by acting upon and manipulating the environment. তাহলে ভাইগটস্কির মতে ভাইগটস্কি proposed that তিনি প্রপোজ করেছিলেন যে চিলড্রেন লার্ন ইন্ডিপেন্ডেন্টলি নিজেই শেখে by acting upon and manipulating the environment. এনভায়রনমেন্ট থেকে তারা নিজেই শেখে। এটাও কিন্তু ভাইগটস্কি বলেননি। ভাইগটস্কি বলেছিলেন যে সোশ্যাল ইন্টারেকশন দরকার, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ব্যাপারটা বুঝতে হবে যে সে কোন লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এ রয়েছে, তাকে কতটা নিয়ে যাওয়া যেতে পারে। তার জন্য তাকে অ্যাসিস্টেড লার্নিং এবং স্ক্যাফোল্ডিং দিতে হবে এবং তার মাধ্যমেই কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ঘটবে। তাহলে এ আর দুটোই কিন্তু ফলস। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি both A and R are false. তাহলে ১৭ নম্বর কোয়েশ্চেনের আমরা দেখতে পাচ্ছি ৩ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এরপরে কোয়েশ্চেন নাম্বার 18 এ চলে আসি। 18 এ বলা হচ্ছে চিলড্রেন ১ নম্বর come into this world as tabula rasa or blank slate. এটা জন লক বলেছিলেন, বিখ্যাত ফিলোসোফার, এবং তিনি বলেছিলেন যে নলেজ কামস থ্রু এক্সপেরিয়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। প্রথমেই যখন বাচ্চা জন্মগ্রহণ করে সে ব্ল্যাংক স্লেট হিসেবে জন্মগ্রহণ করে। পরবর্তীকালে এনভায়রনমেন্ট এর মধ্য দিয়ে, এক্সপেরিয়েন্স এর মধ্য দিয়ে সে নলেজ গেইন করে। তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। ২ হচ্ছে আর বর্ন আনরুলি, অর্থাৎ তার মধ্যে কোনো ম্যানার্স থাকে না যখন জন্মগ্রহণ করে অ্যান্ড নিডস টু বি সোশ্যালাইজড এবং তার সামাজিকীকরণের প্রয়োজন। ৩ নম্বর বলছে কাম ইনটু দিস ওয়ার্ল্ড উইথ জেনেটিক কোডস। কিছু জেনেটিক কোডস নিয়ে সে আসে বায়োলজিক্যালি বাবা-মার কাছ থেকে, দ্যাট ডিটারমিনস দেয়ার ডেস্টিনি, যেটা তাদের ভাগ্য নির্ধারণ করে। ৪ হচ্ছে আর গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই দ্য সোশ্যাল কালচারাল কনটেক্সট দে গ্রিউ আপ। তাহলে এইটা হচ্ছে কারেক্ট যে কোনো একটা বাচ্চা, তার উপর কিন্তু পরিবেশের প্রভাব ভয়ঙ্কর। সে যে কালচারাল কনটেক্সট এ বড় হচ্ছে,
সেই কালচারাল কনটেক্সট, সোশ্যাল কালচারাল কনটেক্সট তার উপর কিন্তু গভীরভাবে প্রভাব ফেলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 18 নম্বর কোয়েশ্চেনের 4 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 19 এ চলে আসি। At which level of Kohelpark's moral development does individuals' ethical behavior mainly depends on the mindset that what do people think of me? তাহলে কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরিতে বা কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের কোন লেভেলে, অ্যাট হুইচ লেভেল? তাহলে আমরা জানি যে কোহেলবার্গের যে নৈতিক বিকাশ তত্ত্ব সেখানে তিনি ৩ টে লেভেলের কথা বলেছিলেন এবং ৬ টা স্টেজের কথা বলেছিলেন। ৩ টে লেভেল কি, কি? ৩ টে লেভেলের মধ্যে ১ম হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল বা প্রাক প্রথাগত পর্যায়। এটাকে তিনি ২ টো স্টেজে ভাগ করেছিলেন। ১ম স্টেজ নিয়ন্ত্রিত হয় শাস্তি এবং পুরস্কার দ্বারা এবং ২য় স্টেজ হচ্ছে আত্মকেন্দ্রিকতা দ্বারা। আত্মকেন্দ্রিকতা মানে কি? এখানে সে বদলের নীতির উপর বিশ্বাসী থাকে যে আমাকে বাজারে নিয়ে যেতে গেলে চকলেট দিতে হবে। ঠিক এরকম ব্যাপারটা। তাহলে এটা হলো ২ টো স্টেজ। এর পরের লেভেল ছিল কি আমার কনভেনশনাল লেভেল। কনভেনশনাল লেভেল হচ্ছে কি আমার প্রথাগত পর্যায়। এখানেও ২ টো স্টেজ পাওয়া যায়। এক হচ্ছে অন্যদের অনুমোদন দ্বারা এখানে মোরাল ডেভেলপমেন্ট বা নীতিবোধ নির্ধারিত হয়। অন্যদের অনুমোদন মানেই এখানে বাচ্চাদের ভালো ছেলে বা ভালো মেয়ে হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। আর তারপরের স্টেজ যেটা ৪ নম্বর মানে কনভেনশনাল লেভেলের ২য় স্টেজ মানে টোটাল ৪ নম্বর স্টেজ সেটা হচ্ছে দেখা যায় এখানে বাচ্চাদের যে মোরালিটি বা নীতিবোধ নির্ধারিত হয় সমাজ স্বীকৃত যে নিয়ম বা আইন দ্বারা সেগুলো তারা মেনে চলার চেষ্টা করে। এবারে ৩য় লেভেল হচ্ছে কি 3rd লেভেল পোস্ট কনভেনশনাল লেভেল যেটাকে বলা হচ্ছে কি আমার উত্তর প্রথাগত পর্যায়। এটারও ২ টো স্টেজ রয়েছে। তাহলে পোস্ট কনভেনশনাল লেভেল বা উত্তর প্রথাগত পর্যায়ের যে ১ম স্টেজ মানে অ্যাকচুয়ালি আমরা ২, ২, ৪ একে ৫ নম্বর স্টেজ এটা নির্ধারিত হয়। এখানে দেখা যায় মোরালিটি বা নীতিবোধ নির্ধারিত হয় মূলত যুক্তির দ্বারা। এবং ৬ নম্বর স্টেজ যেটা সেখানে দেখা যায় মোরালিটি বা নীতিবোধ নির্ধারিত হয় মূলত বিবেকের দ্বারা। তাহলে আমার কোয়েশ্চেনে যেটা জিজ্ঞেস করেছে যে কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরিতে কোন একজন বাচ্চার এথিক্যাল বিহেভিয়ার মেইনলি ডিপেন্ডস অন দ্য মাইন্ডসেট দ্যাট হোয়াট ডু পিপল থিংক অফ মি? অন্যেরা আমার সম্পর্কে কি ভাবছে? তাহলে অন্যের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মানে এটা আমরা দেখতে পাচ্ছি 3rd স্টেজ। 3rd স্টেজ মানে এটা 2nd লেভেলের মধ্যে পড়ছে যেটা হচ্ছে কনভেনশনাল লেভেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ১ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। তাহলে কোয়েশ্চেন নাম্বার 19 তার ১ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 20 তে চলে আসি। এখানেও অ্যাসারশন এবং রিজন। কি বলা হচ্ছে অ্যাসারশন এ? চিলড্রেন বিলো দ্য এজ অফ 5 to 6 ইয়ার্স মানে ৫ থেকে ৬ বছরের কম বয়সী বাচ্চারা should not be pressurized to write properly and within the lines. তাদের ৫ বছরের কম বয়সী বাচ্চাদের কিন্তু কখনোই প্রেসারাইজ করা উচিত নয়, চাপ দেওয়া উচিত নয়। কি জন্য? টু রাইট প্রপারলি সঠিকভাবে লেখার জন্য এবং within the lines লাইনের মধ্যে লেখার জন্য। কেন? কারণটা কি? রিজনটা কি? কারণ children gain a control of finer motor skills from 5 to 6 years onwards. তাহলে যখন সে পেন্সিল দিয়ে লিখছে, আঙ্গুলে করে লিখছে তখন কি হচ্ছে? তার আঙ্গুলের পেশির অর্থাৎ ফাইনার মোটর স্কিলস এর ডেভেলপমেন্ট দরকার। নইলে তো সে লিখতে পারবে না। তাহলে এর উপর কন্ট্রোলটা আসে কখন? ৫ থেকে ৬ বছর বা তার পরে। তাহলে আমি যদি ৫ থেকে ৬ বছর বা তার কম বয়সী বাচ্চাকে আমি যদি প্রেশারাইজ করি চাপ দিই যে সঠিকভাবে লেখো, লাইনের মধ্যে লেখো, তাহলে তার ক্ষেত্রে সেটা অসুবিধাজনক। কারণ এই ফাইনাল মোটর স্কিল ডেভেলপই করে ৫ থেকে ৬ বছর বা তার পরে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি assertion ও ট্রু, reason ও ট্রু এবং R is the correct explanation of A. তাহলে এখানে কোন আনসারটা কারেক্ট হবে? দেখি। Both A and R are true. But R is not the correct explanation of A. এটা কিন্তু নয়। Both A and R are true and R is the correct explanation of A. তাহলে এই আনসারটা কিন্তু কারেক্ট। ২০ নম্বর কোয়েশ্চেনের ৪ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 21 এ চলে আসি। এটাও একটা assertion এবং reason এর কোয়েশ্চেন। assertion বলা হচ্ছে টিচার্স should distance themselves from students অর্থাৎ স্টুডেন্ট বা শিক্ষার্থীদের থেকে টিচারদের কিন্তু একটা ডিসট্যান্স তৈরি করা দরকার। অ্যান্ড প্লেস প্রাইমারি রেসপন্সিবিলিটি ফর লার্নিং এবং শিখনের যে প্রাথমিক দায়িত্বসমূহ সেগুলো কিন্তু অন দেম অনলি মানে শিক্ষার্থীদের উপরই চাপিয়ে দেওয়া দরকার। এটা কখনোই ঠিক হতে পারে না।
A is totally false. রিজন কি বলছে? লার্নিং টেকস প্লেস এফেক্টিভলি ইন অ্যান অথরিটেটিভ রাদার দ্যান আ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট। তাহলে শিখন এটা বলছে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট মানে গণতান্ত্রিক পরিবেশ যেখানে প্রত্যেকে প্রত্যেকের মনোভাব প্রকাশ করতে পারে বা সুবিধা অসুবিধা বলতে পারে, সেরকম পরিবেশে হওয়া উচিত নয়। বরং কি রকম পরিবেশে হওয়া উচিত? অথরিটেটিভ আ এই এনভায়রনমেন্টটা হওয়া উচিত। মানে কি? এখানে টিচার হচ্ছেন যা বলবেন স্টুডেন্ট তাই শুনবে। টিচার বলে যাবেন আর স্টুডেন্ট শুনবে, তার প্রশ্ন করারও অধিকার নেই, কোনো কিছু বলারও অধিকার নেই, নিজের যে কোয়েরি সেটা সম্পর্কে জানারও অধিকার নেই। তাহলে এটাও কিন্তু পুরোপুরি ফলস। আমরা দেখেই বুঝতে পারছি এখানে চোখ বন্ধ করে আর কিচ্ছু দেখার দরকার নেই। কোন অপশনটা কারেক্ট হবে দেখো। এখানে হচ্ছে A and R both are false, তাহলে both A and R are false। এই অপশনটা কারেক্ট। তাহলে আমরা ২১ নম্বর কোয়েশ্চেনে দেখছি ৩ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 22 তে চলে আসি। Mastery oriented learners typically attribute success to dash and failure to dash। তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটা আমরা পেলাম যেটা হচ্ছে মাস্টারি ওরিয়েন্টেড লার্নার্স। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে একজন শিক্ষার্থী যে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করছে। তাকে উন্নত করছে সেই বিষয়ে নিজেকে উন্নত করছে এবং আ একটা সময় সে বেশ দক্ষ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে মাস্টারি ওরিয়েন্টেড লার্নার্স। তাহলে এদের ক্ষেত্রে কি দেখা যায় যে এদের লক্ষ্য বা এইমস কি হয়? এইম হচ্ছে যে তারা শিখবে, দক্ষতা বাড়াবে, নিজেকে উন্নত করবে। তারা কিন্তু অন্য কারো সঙ্গে নিজেকে তুলনা করে না। এবং এর ফলে intrinsic মোটিভেশন বা অন্তর্নিহিত প্রেরণা বাড়ে। তাদের যে বারবার চেষ্টা করার একটা যে প্রবণতা সেটাও বাড়ে এবং ব্যর্থতাকে তারা কিন্তু ব্যর্থতার ফলে ভেঙে যায় না। তারা ব্যর্থতা মানেই তারা বুঝতে পারে যে আবার আমাকে চেষ্টা করতে হবে এবং ব্যর্থতাটা হচ্ছে শিখনের অংশ এটা তারা বুঝতে পারে। ঠিক আছে? তাহলে এবিলিটির উপর এটা কি প্রভাব ফেলে? মাস্টারি ওরিয়েন্টেড যে লার্নিং সেটা এবিলিটির উপর বা আ সক্ষমতার উপর কি প্রভাব ফেলে? না এটার ফলে কি হয়? যে তারা বুঝতে পারে যে এবিলিটিকে ডেভেলপ করা যায়। এবিলিটি কোনো স্ট্যাগন্যান্ট বা স্থির বস্তু নয়, এটাকে ডেভেলপ করা যায় প্রচেষ্টার সঙ্গে এবং তাদের মধ্যে একটা গ্রোথ মাইন্ডসেট তৈরি হয়। যে ভুল মানেই সেটা শেখার সুযোগ এবং পরিশ্রম মানেই হচ্ছে উন্নতির চাবিকাঠি। ফলে তাদের যে আত্মবিশ্বাস সেটা কিন্তু বাড়ে। ঠিক আছে? সেলফ কনফিডেন্স তাদের বাড়ে। তাহলে এটাই হচ্ছে মাস্টারি ওরিয়েন্টেড লার্নিং। তো এখানে কোয়েশ্চেন এ যেটা জিজ্ঞেস করছে মাস্টারি ওরিয়েন্টেড লার্নার্স শিক্ষার্থীদের ক্ষেত্রে টাইপিক্যালি অ্যাট্রিবিউটস সাকসেস টু তাহলে সাকসেস কে কা কু কি হিসেবে অ্যাট্রিবিউট করে? আর ফেইলিউর টাকে কিভাবে অ্যাট্রিবিউট করে? তাহলে সাকসেস দেখি অপশন এ কি বলেছে? এবিলিটি অ্যান্ড এফোর্ট ২ নম্বরে এবিলিটি অ্যান্ড গুড লাক। লাকের উপর কিন্তু কিচ্ছু ছাড়ে না। মাস্টারি ওরিয়েন্টেড লার্নিং এ লাকের কোনো ব্যাপার নেই। এখানে পুরোটাই সক্ষমতা এবং পরিশ্রম। তাহলে এবিলিটি অ্যান্ড এফোর্ট হবে যেটা ১ আর ৩ নম্বর অপশনে আমরা পাচ্ছি। তাহলে মাস্টারি ওরিয়েন্টেড লার্নার্স টাইপিক্যালি অ্যাট্রিবিউট সাকসেস টু এবিলিটি অ্যান্ড এফোর্ট। অ্যান্ড ফেলিউর টা কাকে অ্যাট্রিবিউট করে? সেটা হচ্ছে insufficient effort আর ৩ নম্বর হচ্ছে ব্যাড লাক। লাকের কোনো প্রশ্ন এখানে নেই। তাহলে আমরা দেখতে পেলাম failure to এখানে কি হবে? insufficient effort মানে এফোর্ট আরো বাড়াবো, তারপর কিন্তু আমি আমার গোলে পৌঁছবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোন অপশনটা কারেক্ট হচ্ছে? ২২ নম্বর কোয়েশ্চেনের ১ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 23 তে চলে আসি। Challenges in social communication are evident in তাহলে সোশ্যাল কমিউনিকেশন এর ক্ষেত্রে সমস্যা আ দেখা যায় কাদের ক্ষেত্রে? লার্নিং ডিসএবিলিটিস, ২ হচ্ছে কি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ৩ হচ্ছে সেরিব্রাল পালসি এবং ৪ হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। তাহলে আমরা দেখি কমিউনিকেশন এর ক্ষেত্রে সোশ্যাল কমিউনিকেশন এর ক্ষেত্রে প্রবলেম দেখা যায় মূলত অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এই বাচ্চাদের ASD বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সোশ্যাল কমিউনিকেশন এ প্রবলেম দেখা যায়। লার্নিং ডিসএবিলিটিস মানে শিখন অক্ষমতা যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখানে নানা ধরনের সমস্যা থাকে কিন্তু সোশ্যাল কমিউনিকেশন এ সেরকম ততটা প্রভাব পড়ে না। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা ADHD সম্পর্কেও আমরা আলোচনা করলাম। সেখানেও ততটা সোশ্যাল কমিউনিকেশনটা ততটা ইম্পোর্টেন্ট নয়।
আর সেরিব্রাল পালসি যেটা, সেটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এখানে অ্যাবনরমাল ব্রেন ডেভেলপমেন্টের জন্য কি হয়? দেখা যায় যে চলাফেরা, মাংসপেশির গঠন বা ভঙ্গিতে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল কমিউনিকেশন এর ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখা যায় মূলত ASD বাচ্চাদের ক্ষেত্রে। অ্যাটেনশন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে রয়েছে বা ASD বাচ্চা, তাদের ক্ষেত্রে কিন্তু challenges in social communications are evident. 23 এর 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 24 এ চলে আসি। Children often come up with their own explanation of events around them. মাঝে, মাঝেই দেখা যায় যে বাচ্চারা নিজেরাই তার চারপাশে যা ঘটনা দেখছে তার একটা explanation বা ব্যাখ্যা নিজেরাই তৈরি করে নেয়। On being probed as to why does it rain, মানে সিয়াকে জিজ্ঞাসা করা হলো, সিয়া তখন বলল, তাকে জিজ্ঞাসা করা হলো যে, "বৃষ্টি কেন হচ্ছে?" সিয়া বলল, "God was tired of carrying the buckets of water on his shoulders." যে গড তার কাঁধে ওয়াটারের বাকেট গুলো ক্যারি করতে, করতে হাঁপিয়ে গেছে। ওইজন্য সেগুলো ঢেলে দিল, ফলে বৃষ্টি হচ্ছে। Such explanations, এই explanation টা অপশন গুলো দেখতে হবে কোনটা কারেক্ট। এখানে ১ নম্বরে বলছে indicate that children have naive understanding. Naive understanding ব্যাপারটা কি? এটা একটুখানি কিন্তু জানতে হবে। Naive theory বা naive understanding কথাটার মানে হচ্ছে অযৌক্তিক বোধগম্যতা বা অযৌক্তিক তত্ত্ব। মানে যে তত্ত্বের কোনো যৌক্তিকতা নেই। যুক্তি দিয়ে যেটা তৈরি করা হয়নি। তাহলে এটা দেখা যায় যে naive theory এই ব্যাপারটা বলছে যে পুরোপুরি child built explanation system. পুরোটাই হচ্ছে যে বাচ্চা নিজেই কোনো জিনিসের একটা ব্যাখ্যা তৈরি করে ফেলেছে এবং এখানে ফরমাল ইনস্ট্রাকশন বা ফরমাল এডুকেশন এর আগেই বাচ্চারা নিজেদের মতন করে যা দেখছে, বুঝছে সেই অনুযায়ী একটা এক্সপ্রেশন তৈরি করে নিচ্ছে। ঠিক আছে? এখানে কিন্তু ফরমাল ইনস্ট্রাকশন বা ফরমাল এডুকেশন তখনও তার কাছ পর্যন্ত পৌঁছয়নি। ফলে সত্যি মিথ্যা বা যুক্তিসম্মত যে বোধগম্যতা তার মধ্যে তখনও তৈরি হয়নি। এটা স্পন্টেনিয়াস এবং এক্সপেরিয়েন্স বেসড। সে তার চারপাশে যা দেখছে যেমন সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। সে দেখছে, সে বলছে। কিন্তু এটা যে যুক্তির দ্বারা সে যুক্তি গ্রাহ্য কতটা সেটা বোঝার আগেই সে এটা দেখে তার এক্সপেরিয়েন্স এর ভিত্তিতে সে বলছে। এটাকেই বলা হচ্ছে নেইভ আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এখানে কোয়েশ্চেনেও তাই বলা হচ্ছে যে সে তার সংস্কৃতিতে, সমাজে তার আশপাশে কারো মুখ থেকে শুনেছে বা নিজেই হয়তো বুঝেছে যে এটার কি এক্সপ্লেনেশন হতে পারে। তাহলে এরকম একটা এক্সপ্লেনেশন হতে পারে যে গড তার কাঁধের মধ্যে যে বাকেট অফ ওয়াটার গুলো ছিল সেগুলোকে আর বইতে পারছে না। কারণ সেগুলোকে ঢেলে দিয়েছে ফলে বৃষ্টি হচ্ছে। তাহলে এটা নেইভ আন্ডারস্ট্যান্ডিং। এর সঙ্গে আমরা আরো দুটো টার্ম পাই। একটা হচ্ছে অল্টারনেটিভ কনসেপশন, একটা হচ্ছে মিসকনসেপশন। এই ব্যাপার দুটোও কিন্তু এর খুব কাছাকাছি টার্ম। ওইজন্য এই দুটো সম্পর্কে একটু বলে দিই। এই যে অল্টারনেটিভ কনসেপশন এটার কি ব্যাপারটা? এটা বলছে যে বাচ্চার কাছে মনে হচ্ছে বাচ্চার ওন এক্সপ্লেনেশন, লার্নার্স ওন এক্সপ্লেনেশন। কিন্তু এটা বেসড অন এক্সপেরিয়েন্স এবং এটা তার কাছে একটা সেন্স ও তৈরি করে। মেক সেন্স টু লার্নার্স। মানে সে এটা দেখছে, বুঝছে, তাই বলছে কিন্তু এটা ইনকারেক্ট। তাহলে এটা হচ্ছে অল্টারনেটিভ কনসেপশন। যেমন কোন একটা বাচ্চা বলছে যে গাছ খাবার পায় কোথা থেকে? মাটি থেকে। কারণ মাটির মধ্যে জল-টল পড়ছে, মাটিতে জল দিচ্ছি বলে গাছটা বাড়ছে। তাহলে খাবার মাটি থেকেই পাচ্ছে। সে বুঝতে পারছে না যে ফটোসিনথেসিস করছে তার সালোকসংশ্লেষের ফলে গাছের পাতাতে খাদ্য তৈরি হচ্ছে। সেই খাদ্য গাছের বিভিন্ন অংশে পৌঁছাচ্ছে বলে গাছটা বড় হচ্ছে। ততটা বোঝার মতন অবস্থা তার এখনো হয়নি। তাহলে সে একটা আ কনসেপশন তৈরি করেছে নিজে, নিজে তার নিজের এক্সপেরিয়েন্স এর ভিত্তিতে এবং সে সেটাকে রিজনেবল ভাবছে। কিন্তু আসলে সেটা ইনকারেক্ট। এটাকে বলা হচ্ছে অল্টারনেটিভ কনসেপশন। আরেকটা কথা আমরা পাই, এগুলো খুব কাছাকাছি কথা। নেইভ আন্ডারস্ট্যান্ডিং বা নেইভ আ আ থিওরি, অল্টারনেটিভ কনসেপশন আর হচ্ছে মিসকনসেপশন। মিসকনসেপশন ব্যাপারটা কি? যে এটা কিন্তু হচ্ছে যে পুরোপুরি ইনকারেক্ট। মানে হচ্ছে যে একটা রং আন্ডারস্ট্যান্ডিং তার মধ্যে কোনোভাবে তৈরি হয়েছে। সেটা বিভিন্নভাবে হতে পারে। যে কোনো একটা টিচিং ইনকমপ্লিট টিচিং এর জন্য হতে পারে যে পুরোপুরি শেখেনি। কিছুটা শিখে সে ব্যাপারটা করার চেষ্টা করছে। বা একটা রং জেনারালাইজেশন এর জন্য হতে পারে যে একটা জেনারালাইজেশন করেছে যেটা হচ্ছে রং বা এভরিডে এক্সপেরিয়েন্স প্রাত্যহিক যে এক্সপেরিয়েন্স থেকেও কিন্তু এটা এই মিসকনসেপশন তৈরি হতে পারে। যেমন অঙ্কের ক্ষেত্রে দেখা যায় যে যখন ভগ্নাংশের যোগ করে তখন বাচ্চারা করে ১ এর ৪ প্লাস ২ এর ৬ তাহলে লবে, লবে যোগ করে দেয়
মানে হচ্ছে নিউমারেটর 1 + 2 = 3 আর যেটা হচ্ছে ডিনোমিনেটর হরে, হরে যোগ করে দেয় 4 + 6 = 10 তাহলে আনসার হলো 10 কিন্তু এটা আদৌ ঠিক নয়, তাই তো? আবার যখন নতুন বীজগণিত শেখে বাচ্চারা তখন করে 2x + 3 = কত? তখন করে 5x ওরা বুঝতেই পারে না 3 একটা সংখ্যা, নিউমারাল আর এটা বীজগাণিতিক রাশি 2x তাহলে এই দুটোর মধ্যে যোগ হয় না। তাহলে এগুলোকে মিসকনসেপশন বলা হয়। তাহলে এই যে নেইভ আন্ডারস্ট্যান্ডিং, অল্টারনেটিভ কনসেপশন, মিসকনসেপশন এই ব্যাপারগুলো অনেকটা একই রকমের। তাই ব্যাপারটা সম্পর্কে একটু আলোচনা করে নিলাম। তাহলে এই যেটা আমরা দেখলাম যে সিয়ার যে উত্তরটা সেটা কিন্তু ইন্ডিকেট দ্য চিলড্রেন হ্যাভ নেইভ আন্ডারস্ট্যান্ডিং রুটেড ইন দেয়ার কালচারাল কনটেক্সট। নিশ্চয়ই তাদের সংস্কৃতিতেও এরকম কিছু এক্সপ্রেশন রয়েছে উইথ হুইচ দে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইভেন্টস যার সাহায্যে সে এই ব্যাপারটাকে যে বৃষ্টি কেন হচ্ছে সেটা বোঝার চেষ্টা করেছে এবং নিজের মতো করে একটা এক্সপ্রেশন বানিয়েছে। তাহলে নেইভ আন্ডারস্ট্যান্ডিং এই ব্যাপারটা কিন্তু কারেক্ট। 2 নম্বর হচ্ছে depict that children have an egocentric view and cannot consider others viewpoint অন্যের ভিউ পয়েন্টকে বোঝে না তার মধ্যে একটা আত্মকেন্দ্রিক ভিউ পয়েন্ট রয়েছে যার জন্য বাচ্চাটা বলছে। 3 হচ্ছে illustrate that children are not capable of any reasoning যে এটা বোঝা যাচ্ছে যে বাচ্চা কোনো রিজনিং বা যুক্তি দিয়ে বোঝার মতো ক্যাপাবিলিটি তার এখনো হয়নি। আর 4 হচ্ছে prove that children's thinking is much lesser than adults quantitatively পরিমাণগত দিক থেকে বড়রা যত পরিমাণ চিন্তা করতে পারে বাচ্চারা তার থেকে অনেক কম চিন্তা করতে পারে। তাহলে এটাকে কিন্তু এই নেইভ আন্ডারস্ট্যান্ডিং দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 24 এর কোন আনসারটা কারেক্ট? 1 নম্বর আনসারটাই কিন্তু কারেক্ট। যে এটা শুধুমাত্র যে তার ভিউ পয়েন্ট, আদার্স ভিউ পয়েন্ট ব্যাপারটা তা নয়। বা সে যে রিজনিং দিয়ে যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না তাও নয়। সে শিখবে ধীরে, ধীরে। বড়দের থেকে সে পরিমাণগতভাবে অনেক কম চিন্তা করতে পারে তাও নয়। সে সোশ্যাল কালচারাল যে কনটেক্সট তার উপর ভিত্তি করে নিজের মতন করে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে নিয়েছে যে এটা এইজন্য হতে পারে। এটাকে নেইভ আন্ডারস্ট্যান্ডিং বলা হয়। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 25 এ চলে আসি। ডিউরিং প্লে টাইম অ্যাট স্কুল খেলার সময় ঋষভ a 7-year-old boy picked a doll to play with তাহলে একটা ছেলে 7 বছরের সে কি করলো একটা পুতুল খেলার জন্য নিল। Some of his peers made fun of him তার বন্ধুরা কি করলো তার সেখানে হাসলো বা মজা করলো যে ছেলে সে পুতুল নিয়ে খেলবে for his choice of toy সে যে পুতুলটাকে তুললো সেজন্য কিন্তু পিয়ার্সটা তারপরে কিছু মজা করলো। As a teacher who wants his students to grow up with gender role flexibility এই ব্যাপারটা বুঝতে হবে যে টিচার হিসেবে যে টিচার কি চাইছে তার শিক্ষার্থীরা বড় হয়ে উঠুক with gender role flexibility মানে আমরা তো জানি জেন্ডার রোল মানে কি যে সোসাইটি ছেলে বা মেয়েদের কাছ থেকে প্রত্যাশা করে কিছু রোল বা ভূমিকা। ছেলেরা এরকম করবে, মেয়েরা এরকম করবে। ছেলেরা এরকম হবে, মেয়েরা এরকম হবে। তাহলে এর মধ্যে ফ্লেক্সিবিলিটি যাতে তৈরি হয় মানে মেয়েরা এটাও করতে পারে। ছেলেরা দরকার হলে কুকিং এ সাহায্য করতে পারে। তাহলে এই ফ্লেক্সিবিলিটি তৈরি করার জন্য যে টিচার চাইছে যে বাচ্চাদের মধ্যে এই ফ্লেক্সিবিলিটি তৈরি হোক, জেন্ডার রোল ফ্লেক্সিবিলিটি। Which of the following would be the best response to the situation by the teacher? নিচের কোনটা টিচারের বেস্ট রেসপন্স হবে? ১ নম্বর বলছে quietly take away the doll and give a car toy to ঋষভ without saying anything তাহলে চুপচাপ ঋষভের কাছ থেকে ডলটা টিচার নিয়ে নিলেন এবং তার বদলে তাকে একটা কার ধরিয়ে দিলেন। তাহলে তিনি তো জেন্ডার রোল এই ব্যাপারটাকে তিনি তো অ্যাকচুয়ালি মৌনভাবে সাপোর্ট করলেন, তাই না? ২ Talk to Rishabh that dolls are suitable for girls and boys should not play with dolls. তাহলে ঋষভের সঙ্গে কথা বললেন যে মেয়েদের খেলার জন্য পুতুল ঠিক আছে। ছেলেদের জন্য ছেলেদের খেলার জন্য পুতুল নয়। তাহলে তিনি কি করলেন? জেন্ডার রোল এই ব্যাপারটাকে কিন্তু আরো এমফাসাইজ করলেন। ৩ Tell Rishabh that he should play with something else. অন্য কিছু নিয়ে খেলার ব্যাপারে ঋষভকে বললেন because his friends won't approve of him playing with doll. তার বন্ধুরা এই ডল নিয়ে খেললে হাসাহাসি করছে বা অ্যাপ্রুভ করছে না তার জন্য তাকে অন্য কিছু নিয়ে খেলতে বললেন। তাহলে এখানেও তিনি পরোক্ষভাবে জেন্ডার রোলকে সাপোর্টই করলেন। ৪ নম্বর বলা হচ্ছে let ঋষভ play with doll
ঋষভকে ডল নিয়ে খেলতে দেওয়া হলো অ্যান্ড টেল আদার চিলড্রেন, অন্যান্য শিক্ষার্থীদের বলা হলো দ্যাট দে ক্যান অলসো চুজ এনি টয় অফ দেয়ার চয়েস, তারা নিজেদের চয়েস মতো যে কোনো টয়কে চুজ করতে পারে। তাহলে এটাই হচ্ছে জেন্ডার রোল ফ্লেক্সিবিলিটির জন্য টিচারের করা উচিত। তাহলে এখানে 25 নম্বর কোয়েশ্চেনের আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 26 এ চলে আসি। In order to help student to become good problem solver, তাহলে যদি কোনো একজন স্টুডেন্টকে গুড প্রবলেম সলভার হতে হয় তাহলে তার মধ্যে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে হবে, তাই তো? তাকে কি করতে হবে না, কোনো একটা জিনিসকে বুঝে কেন কিভাবে এই ব্যাপারগুলোকে বুঝে কিন্তু তাকে এগোতে হবে। তাহলে a teacher should emphasize on the practice of, তাহলে কোন ব্যাপারে কিন্তু টিচারকে এমফাসাইজ করতে হবে যদি একজন স্টুডেন্টকে ভালো প্রবলেম সলভার হতে হয়। দেখি ১ নম্বর বলছে যে সেন্টারিং অনলি অন ওয়ান পার্টিকুলার পিস অফ ইনফরমেশন রিলেটেড টু প্রবলেম, এই সমস্যার একটা ইনফরমেশন বা তথ্যকে সেন্টার করেই তাকে চলতে হবে, তা কিন্তু নয়। ২ হচ্ছে ফোকাসিং অন ইনফরমেশন দ্যাট কনফার্মস এক্সিস্টিং বিলিফস অ্যান্ড প্রিকনসেপশনস, তাহলে যে সমাজের যে এক্সিস্টিং বিলিফস গুলো রয়েছে, সমাজের যে সমস্ত বিশ্বাসগুলো রয়েছে সেগুলোকে আ মেনেই তাকে কিন্তু আ এগিয়ে যেতে হবে। ফোকাসিং অন ইনফরমেশন দ্যাট কনফার্মস এক্সিস্টিং বিলিফ, মানে সমাজের যে বিশ্বাসগুলো সেগুলোকে আ রেখে তাকে কিন্তু ইনফরমেশনের উপর ফোকাস করতে হবে, তথ্যের উপর ফোকাস করতে হবে। ৩ হচ্ছে অ্যাপ্রোচিং প্রবলেমস ইন আ পার্টিকুলার ফিক্সড ফ্যাশন, তাহলে একটা প্রবলেমকে যেভাবে প্রবলেমটা সলভ হয় সেই গতানুগতিক ধারা অনুসারেই কিন্তু সেটাকে নির্দিষ্ট নিয়মে সলভ করতে হবে। আর ৪ হচ্ছে ব্রেকিং লার্জ কমপ্লেক্স প্রবলেমস ইনটু স্মলার ম্যানেজেবল প্রবলেমস, তাহলে যদি ভালো প্রবলেম সলভার হতে হয় তাহলে কিন্তু তাকে কি করতে হবে না, একটা কমপ্লেক্স প্রবলেমকে আগে ছোট্ট, ছোট্ট প্রবলেমে ভাঙতে শিখতে হবে। তারপর সেগুলোকে ধীরে, ধীরে সলভ করে নিয়ে গোটা প্রবলেমটাকে সলভ করার দিকে এগোতে হবে। তাহলে এখানে in order to help students to become good problem solver, a teacher should emphasize কোন বিষয়ের উপর টিচারকে জোর দিতে হবে? On the practice of breaking large complex problems into smaller manageable problems. তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 26 নম্বর কোয়েশ্চেন এর কিন্তু ৪ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। এবারে আমরা পরের কোয়েশ্চেনে চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 27 কি বলা হচ্ছে? চিলড্রেন লার্ন বেটার ইফ দে এক্সপেরিয়েন্স, তাহলে কোন একটা শিক্ষার্থী অপেক্ষাকৃত ভালোভাবে শিখবে যদি সে এক্সপেরিয়েন্স করে বা অভিজ্ঞতা অর্জন করে কি হিসেবে? এক হচ্ছে লার্নড হেল্পলেসনেস, অর্থাৎ অসহায়তা যদি সে শিখে ফেলে মানে অসহায় বোধ, সে অসহায় বোধ করছে কিন্তু সেটাতে প্র্যাকটিস হয়ে যাচ্ছে তার, সেটা নয়। ২ হচ্ছে লো লেভেল অফ অ্যালার্টনেস ডিউরিং অ্যাক্টিভিটি, যখন অ্যাক্টিভিটি করছে তখন তার সক্রিয়তা কম থাকছে। তার সক্রিয়তা কম থাকলে সে শিখবে কিভাবে? ৩ হচ্ছে মডারেট লেভেল অফ এক্সাইটমেন্ট টু লার্ন, তাহলে একটা মাঝারি লেভেলের এক্সাইটমেন্ট রয়েছে শেখার জন্য এবং সে শেখার জন্য প্রস্তুত হচ্ছে। ৪ হচ্ছে হাই ডিগ্রি অফ অ্যাংজাইটি টু পারফর্ম, তাহলে একটা কাজ সম্পাদন করার জন্য প্রচন্ড সে অ্যাংজাইটির মধ্যে আছে, প্রচন্ড উদ্বেগ প্রকাশ করছে। এই অবস্থাতে কিন্তু কখনোই ভালো মতন শেখা যায় না। তাহলে চিলড্রেন লার্ন বেটার ইফ দে এক্সপেরিয়েন্স মডারেট লেভেল অফ এক্সাইটমেন্ট টু লার্ন, এই আনসারটা কিন্তু কারেক্ট। তাহলে ২৭ নম্বর কোয়েশ্চেনের ৩ নম্বর অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 28 এ চলে আসি। লরেন্স কোহেলবার্গ আর্গুড দ্যাট, লরেন্স কোহেলবার্গ যুক্তি দিয়েছিলেন ১ নম্বর দেয়ার আর জেন্ডার ডিফারেন্সেস ইন মোরাল রিজনিং অফ চিলড্রেন, বাচ্চাদের নীতিবোধ বিকাশের ক্ষেত্রে কিন্তু জেন্ডার ডিফারেন্স বা লিঙ্গ বৈষম্য লক্ষ্য করা যায়। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। বরং দেখা গিয়েছিল তার থিওরির যে ক্রিটিসিজম হয়েছিল সেখানে বরং বলা হয়েছিল যে তিনি তার যে থিওরি সেটা হচ্ছে অ্যান্ড্রোসেন্ট্রিক। কেন বলা হয়েছিল? যে তিনি যে মোরাল ডায়লেমা প্রয়োগ করেছিলেন সেটা শুধুমাত্র হোয়াইট বয়েজদের উপর প্রয়োগ করেছিলেন। গার্লসদের উপর কিন্তু প্রয়োগ করেননি এবং তার ভিত্তিতেই তিনি কিন্তু এই তত্ত্ব দিয়েছিলেন। এটা ক্রিটিক্স এ বলা হয়েছিল, ক্রিটিসিজম এ। এটা কিন্তু সঠিক নয়। ২ হচ্ছে
মোরাল ডেভেলপমেন্ট ইন চিলড্রেন অকার্স ইন আ কন্টিনিউয়াস ম্যানার। তিনি বলেছিলেন যে নীতিবোধের যে বিকাশ এটা কিন্তু কন্টিনিউয়াস বা নিরবচ্ছিন্নভাবে ঘটে বা অবিচ্ছিন্নভাবে ঘটে। ৩ নম্বর, দেয়ার আর কালচারাল ডিফারেন্সেস ইন মোরাল রিজনিং অফ চিলড্রেন। তাহলে বাচ্চাদের নীতিবোধের বিকাশের ক্ষেত্রে কিন্তু সাংস্কৃতিক পার্থক্য লক্ষ্য করা যায়। আর ৪ নম্বর হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট অকার্স প্রগ্রেসিভলি ইন স্টেজেস। অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট এটা কিন্তু পর্যায়ক্রমে স্টেজের মাধ্যমে ঘটে। তাহলে আমরা দেখেছিলাম লরেন্স কোহেলবার্গের যে মোরাল ডেভেলপমেন্ট থিওরিতে এখানে তিনি ৩ টে লেভেল এবং ৬ টা স্টেজের কথা উল্লেখ করেছিলেন। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি কোন অপশনটা কারেক্ট হবে, যে লরেন্স কোহেলবার্গ আর্গুড দ্যাট মোরাল ডেভেলপমেন্ট অকার্স প্রগ্রেসিভলি ইন স্টেজেস। তাহলে ২৮ নম্বর কোয়েশ্চেনের বা 28 নম্বর কোয়েশ্চেনের ৪ নম্বর অপশন অর্থাৎ 4th অপশন হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 29 এ চলে আসি। এখানে আবার অ্যাসারশন আর রিজন দেওয়া আছে। অ্যাসারশনে কি বলছে যে টিচার্স শুড ইউজ মাল্টি সেন্সরি ম্যাটেরিয়ালস টু ক্যাটার টু নিডস অফ স্টুডেন্টস ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম। এটা কিন্তু কারেক্ট। ইনক্লুসিভ ক্লাসরুম বা অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে টিচারদের ইউজ করা উচিত কি মাল্টি সেন্সরি ম্যাটেরিয়ালস, বিভিন্ন সংবেদনশীল উপকরণ। কারণ যারা লার্নিং ডিসএবিলিটিস নিয়ে আসছে বা স্পেশালি এবেলড চাইল্ড যারা আসছে তাদের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, হয়তো চোখের সমস্যা রয়েছে, দেখতে পাচ্ছে না। তাহলে তারা স্পর্শযোগ্য যে উপকরণ, কোনো একটা ম্যাপ হয়তো উঁচু উঁচু করা আছে, সে হাত দিয়ে বুঝতে পারছে যে এইখানে দেওয়ালগুলো রয়েছে, তাই তো? তাহলে এই যে মাল্টি সেন্সরি ম্যাটেরিয়ালস কিন্তু ইনক্লুসিভ ক্লাসরুমের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টিচারদের সেগুলো কিন্তু ব্যবহার করা উচিত। তাহলে এ ইজ কারেক্ট বা এ ইজ ট্রু। রিজন কি বলছে? ইনক্লুসিভ ক্লাসরুম শুড অ্যাডপ্ট স্ট্যান্ডার্ডাইজেশন অফ কারিকুলার ম্যাটেরিয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিস। তাহলে ইনক্লুসিভ ক্লাসরুম মানেই হচ্ছে এখানে ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন ছাত্ররা এসেছে এবং তার মধ্যে কিন্তু স্পেশালি এবেলড চাইল্ড রয়েছে, গিফটেড চাইল্ড রয়েছে, সবাই রয়েছে ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে। তাদের ক্ষেত্রে কিন্তু কখনোই এই কারিকুলার ম্যাটেরিয়ালস এর স্ট্যান্ডার্ডাইজেশন এই কথাটাই এখানে কিন্তু আপত্তিকর। আদর্শায়িতকরণ কখনোই হওয়া সম্ভব নয়। তাহলে এটা কিন্তু ফলস। এখানে প্রত্যেকটা স্টুডেন্টস এর নিড অনুযায়ী তাকে কিন্তু আপলিফট করার ব্যাপারে চিন্তাভাবনা করতে হবে শিক্ষকদের। এখানে কিন্তু স্ট্যান্ডার্ডাইজ করার কোনো জায়গা নেই। কারণ এত ডাইভার্স ক্ষেত্র থেকে স্টুডেন্টরা আসছে ইনক্লুসিভ ক্লাসরুমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি A is true but R is false। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি ২ নম্বর অপশন কিন্তু কারেক্ট 29 নাম্বার কোয়েশ্চেনের। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 30, যেটা আজকের শেষ প্রশ্ন। অ্যাকর্ডিং টু জিন পিয়াজের মতে a child who is unable to understand the logic behind simple mathematical reversals। তাহলে একটা ম্যাথমেটিক্যাল রিভার্সালস বিপরীতমুখিতার যে যুক্তি, তার পেছনের লজিক বা যুক্তিটা একটা বাচ্চা কিছুতেই বুঝতে পারছে না। যে ৪ এর সঙ্গে ৫ যোগ করলে ৯ হলো সেটা সে বুঝছে। কিন্তু ৯ থেকে ৫ বিয়োগ করে দিলে বা কমিয়ে দিলে কেমন করে ৪ হচ্ছে সেটা সে বুঝতে পারছে না। ইট ইজ বিকজ অফ ১ নম্বর বলছে পারসেপচুয়াল সেন্ট্রেশন, অর্থাৎ ইন্দ্রিয়ের সাহায্যে কোনো একটা জিনিসকে বোঝা, তা নয়। ২ হচ্ছে অ্যানিমিস্টিক থিংকিং। অ্যানিমিস্টিক থিংকিং মানে সর্বপ্রাণবাদ, অ্যানিমিজম, যে প্রত্যেকটা বস্তুরই প্রাণ আছে বলে বাচ্চারা মনে করে প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তা স্তরে ২ থেকে ৭ বছর বয়সে। এটার জন্যও এটা হচ্ছে না। ৩ হচ্ছে ইররিভার্সিবিলিটি, মানে হচ্ছে কি যে বিপরীতমুখিতার যুক্তিটা সে বুঝতে পারছে না। এটাও কিন্তু প্রি অপারেশনাল স্টেজেই দেখা যায়। প্রাক সক্রিয়তা স্তরে ২ থেকে ৭ বছর বয়সে। কিন্তু যখনই বাচ্চা অ অম যে কংক্রিট অপারেশনাল স্টেজে চলে যায়, প্রি অপারেশনাল স্টেজের পর, অর্থাৎ ৭ থেকে ১১ বছর বয়সে, তখন তারা কিন্তু বুঝতে পারে যে এটাকে বিপরীত করা হচ্ছে বলে এটা হচ্ছে। ৪ এর সঙ্গে ৫ যোগ করলে যদি ৯ হয়, ৯ থেকে যদি ৫ কে বিয়োগ দিয়ে দেওয়া যায় সেটা ৪ হবে। তাহলে এটা irreversibility র জন্যই বাচ্চা বুঝতে পারছে না। আর ৪ হচ্ছে ইগোসেন্ট্রিজম, যেটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা, যেটা সেন্সরি মোটর স্টেজে দেখা যায় এবং প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তা স্তরের প্রথম দিকেও কিন্তু এইটা দেখা যায়, ইগোসেন্ট্রিজম। তাহলে এখানে আনসারটা কি হবে? এখানে হচ্ছে যে ইট ইজ বিকজ অফ ইররিভার্সিবিলিটি, মানে যে অ্যাকর্ডিং টু জিন পিয়াজে a child who is unable to understand the logic behind simple mathematical reversals,
৪ এর সঙ্গে ৫ যোগ করলে ৯ হচ্ছে, কিন্তু ৯ থেকে ৫ বিয়োগ করলে কিভাবে ৪ হচ্ছে? এটা একটা বাচ্চা এর পেছনের যুক্তিটা কিছুতেই বুঝতে পারছে না। তাহলে এটা কেন? irreversibility র জন্য। বিপরীতমুখিতার যুক্তি সে বুঝতে পারছে না। কারণ সে প্রি-অপারেশনাল স্টেজে রয়েছে ২ থেকে ৭ বছর বয়সে। এই সময় বাচ্চারা কিন্তু এই বিপরীত প্রক্রিয়াকে বুঝতে পারে না। যখন সে কংক্রিট অপারেশনাল স্টেজে চলে যায় ৭ থেকে ১১ বছর মূর্ত সক্রিয়তার স্তর, তখন তার কাছে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে আজ আমরা ডিসেম্বর ২০২৪ পেপার ১ সেট আই এর যে সিডিপি পার্ট 1 এর ৩০ টা প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করলাম। পরদিন আমরা ডিসেম্বর ২০২৪ এর পেপার 2 এটা ২ টো পেপার সেট হয়েছিল। তার মধ্যে যেকোনো একটা নিয়ে পরদিন আমরা আলোচনায় আসব। ভালো থেকো, পাশে থেকো। ধন্যবাদ।